আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছেন? আদিবা তাসনিম, ওয়ালাইকুম সালাম। জমির উদ্দিন শেখ শেখ সাউন্ড নাই কেন? সাউন্ড নাই। উম্মে হানি মিতু, ওয়ালাইকুম সালাম। সাউন্ড নাই, সাউন্ড তো থাকার কথা। আফসানা মিন্নি, মাহবুব শিলা, লাঞ্চ করেছেন? জি, লাঞ্চ করেছি। এখনো কি সাউন্ড নাই? একটু জানান তো আমাকে, সাউন্ড কি এখনো নেই? তানজিলা তানজিলা তুলি, ওয়ালাইকুম সালাম। সার্জিনা বুশরা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সাউন্ড কি নেই? একটু 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 বলেন তো, সাউন্ড ইজ ইট ক্লিয়ার অর নট? এখন শোনা যাচ্ছে, ওকে। লুকিং হ্যান্ডসাম, ফাতেমা লিপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা কাজ করেন, লাইভটাকে একটু শেয়ার করেন যে যতটুকু পারেন, বিকজ যেহেতু এটা ফ্রি ক্লাস, যত বেশি সংখ্যক মানুষের কাছে যাবে ততই ভালো, বিকজ কিছু না কিছু তো কম বেশি সবাই শিখতে পারবে। সো রানা ভাই, ভালো আছি। আপনার খুলনাতে আমাকে দাওয়াত দেন না রানা ভাই? রানা ভাই, ভালো আছি, খুলনায় দাওয়াত দিয়েন, যাবো ইনশাল্লাহ। হাফিজ ফেরদৌস, ওয়ালাইকুম সালাম। ইসরাত আঁকি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ইসরাত। মুজাহিদুল ইসলাম মুজাহিদ, ভালো আছি। ভয়েস ক্লিয়ার। মুনিরা মুসফিরাত, ক্লিয়ার, থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করবেন যারা দেখছেন আমাকে। So now in today's program we are going to discuss verb and its classification. Verb নিয়ে আলাপ করব এবং এটার ক্লাসিফিকেশন নিয়ে। মূলত আলাপের বিষয়বস্তু ভার্ব এবং তার ক্লাসিফিকেশন নিয়ে। বিসিএস লিখিত কোর্স ফি কমানোর ব্যাপারে আবেদন। আচ্ছা, কোর্স ফি কমানোর ব্যাপারে এখানে আবেদন করলে তো লাভ হবে না। আপনি একটু আমাদের যারা অথরিটি আছেন, যারা কি বলে মানে নীতি নির্ধারণ করেন, তাদেরকে একটু বললে ভালো হয়। বিশেষ করে আমাদের জসিম ভাই বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটু বললে ভালো হয়। কোর্স ফি কমানো বাড়ানো তো আসলে আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা শুধু ক্লাস নিই, ক্লাস নেওয়ার বাইরে আমাদের আর কোনো কাজ নেই। কেমন? ওকে। হুমায়রা মেরি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। করোনাকালীন সময়ে সাবধান থাকবেন। হ্যাঁ, সবাই সাবধান থাকা উচিত। আপনারা মনে হয় অনেকেই দেখেছেন কিনা আমি জানি না, প্রথমে আজকে ফ্রি ক্লাসের টপিক ছিল নাউন প্রোনাউন, পরবর্তীতে এটাকে চেঞ্জ করা হয়েছে, এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। সো আজকে আমাদের আলাপের বিষয়বস্তু হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। প্রথমে ভার্বের ডেফিনেশনটা আমরা একটু জেনে রাখবো, ভার্ব কাকে বলে। আমরা অনেকেই আমাদেরকে যখন প্রশ্ন করা হয় ভার্ব কাকে বলে, আমরা সাধারণত বলি যে কোনো কিছু করা মানে ভার্ব। সাধারণত কেউ যদি আমাদেরকে কখনো বলে যে ভার্ব কাকে বলে, তখন আমরা সাধারণভাবে উত্তর দিই কোনো কিছু করা মানে ভার্ব। বাট লেডিস এন্ড জেন্টলম্যান, ভার্ব মানে শুধু কোনো কিছু করা না, কোনো কিছু হওয়াটাও ভার্ব হতে পারে, থাকাটাও ভার্ব হতে পারে। অর্থাৎ সাবজেক্টের যে কোনো ধরনের অ্যাকশনটাই কিন্তু ভার্ব হবে। সাবজেক্টের থাকা হতে পারে, পড়া, বলা, হওয়া, থাকা, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু ভার্ব হয়। ফলে আমি যদি এইভাবে বলি হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, যদি আমরা এভাবে বলি হি ইজ আ টিচার, লুক এট দ্য বোর্ড, তিনি একজন শিক্ষক, তিনি হন একজন শিক্ষক, হি ইজ আ টিচার। এই বাক্যটার মধ্যে কোনো কিছু ডুইং নাই, ভালো করে দেখেন, আমি কোনো কাজ কিন্তু নাই। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, কিন্তু এই বাক্যটার মধ্যে তো ভার্ব আছে। এখন আমরা যদি বলি যে কোনো কিছু শুধু করা মানে ভার্ব, অন্য কিছু ভার্ব না, তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব খুঁজে পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমাদের বলা উচিত কোনো কিছু করা, বলা, হওয়া এবং থাকা। করা, বলা, হওয়া এবং থাকা এই সব কিছু মিলিয়ে ভার্ব হয়। শুধুমাত্র করা নয়, বরং হওয়া, বলা, থাকা এই সব কিছু মিলিয়ে ভার্ব হতে পারে। ওকে, ক্লাসের টপিক নাউন প্রোনাউন দেওয়া, পরে খুঁজে পেতে কষ্ট হয়।
আপনি ভালো করে দেখেন, নাউন প্রোনাউন পরে বাদ দেওয়া হয়েছিল। আমাকে কালকে বলা হয়েছিল নাউন প্রোনাউন, পরে আজকে সকালে আমাকে জানানো হয়েছে ভার্ব। সো ভালো করে দেখেন, ভার্ব লেখা আছে। যাই হোক, আমরা ক্লাসিফিকেশন গুলো জানবো। প্রথমে ফাইনাইট ভার্ব। কেউ যদি এখানে ফিনিট উচ্চারণ করতে চান তাও করতে পারেন। বোথ দ্য টু প্রনাউন্সিয়েশনস আর কারেক্ট, ফিনিট এন্ড ফাইনিট। বোথ দ্য টু প্রনাউন্সিয়েশনস আর কারেক্ট। কেউ যদি উচ্চারণটা ফিনিট করতে চান তাও কারেক্ট। ফাইনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি সেই ভার্বটাকে ফাইনিট ভার্ব বলা হয়। জাস্ট এইটুকু জানলেই হবে। আমার সাথে একটু রিপিট করলে, মনে মনে একটু বললে, আপনাদের টোটাল বিষয়টা মুখস্থ হয়ে যাবে আশা করি। আশা করছি ভার্বের ক্লাসিফিকেশন থেকে ঝামেলা হবে না। দেখুন, ভার্বের ক্লাসিফিকেশন থেকে কিন্তু 41st BCS এ, শুধু 41st BCS এ দুটো প্রশ্ন হয়েছে, 2 কোশ্চেনস। আমরা দেখাবো সেগুলো। সো ভার্বের আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। জাস্ট মাঝে মাঝে একটু আমার সাথে রিপিট করেন। আশা করছি আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পারবো। ফাইনাইট ভার্ব কাকে বলে? টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। দেখেন, আপনি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স কিংবা পারফেক্ট টেন্স কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই বিষয়গুলো তো চেনেন। এইটা চেনার জন্য যে ভার্বটা আপনাকে সহযোগিতা করে সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। তাহলে হোয়াট অ্যাবাউট নন ফাইনাইট? নন ফাইনাইট কাকে বলে? সহজ কথা চিৎকার উল্টো, টেন্স চেনা যায় না। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে না সেটাকে আমরা বলি নন ফাইনাইট, আর যেটা দ্বারা টেন্স চেনা যায় সেটাকে আমরা বলি ফাইনাইট। আমি আবার বলছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট, আর যে ভার্বটা দ্বারা টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, he wants to meet me, he wants to meet me, সে আমার সাথে সাক্ষাৎ করতে চায়। একটু মনোযোগ দিবেন, he wants to meet me, এটা কোন টেন্স? he wants to meet me, একটু কমেন্ট করবেন। he wants to meet me, সে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, এখানে এটা কোন টেন্স? he wants to meet me, he wants to meet me, কোন টেন্স এটা? ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি কিভাবে বুঝলাম, কি দেখে বুঝলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট? এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে মিট আর একটা হচ্ছে ওয়ান্টস, টু ভার্বস। এই সেন্টেন্সের মধ্যে देयर আর টু ভার্বস হিয়ার। আমি সেন্টেন্সটা দেখে হি ওয়ান্টস টু মিট মি, সে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, এই বাক্যটা দেখে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি দেখে বুঝলাম? ওয়ান্টস দেখে। ওয়ান্টস দেখে যে ভার্বটা দেখে টেন্স চেনা যায় সেই ভার্বটাকে আমি বলি ফাইনাইট ভার্ব। হি ওয়ান্টস টু মিট মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? ওয়ান্টস দেখে। সো ওয়ান্টস ভার্বটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যে ভার্বটা দ্বারা টেন্স চেনা যায়, যেই ভার্বটা দ্বারা টেন্স চেনা যায় সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তাহলে কোশ্চেন ইজ, এই মিট দ্বারা কি আমরা টেন্স চিনতে পারছি? মিটটাও তো একটা ভার্ব। মিট মানে সাক্ষাৎ করা, সো মিট শব্দটাও একটা ভার্ব। এটা দ্বারা কিন্তু টেন্স চেনা যায় না, টেন্স চেনা গিয়েছে ওয়ান্টস দেখে। সো মিট দেখে টেন্স চেনা যাচ্ছে না, বিধায় এই মিট শব্দটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট লেডিস এন্ড জেন্টলম্যান? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে সেটা ফাইনাইট ভার্ব, আর যেই ভার্বটা দ্বারা টেন্স চেনা যাবে না সেই ভার্বটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। না, যদি প্রশ্ন করা হয়, যদি এরকম বলা হয় হি ইজ গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছে। ধরে নেন এই বাক্যটা দেখেন, হি ইজ গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছে। কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছে। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি দেখে বুঝলাম? ইজ গোয়িং পুরাটা। শুধু ইজ দেখে কিন্তু কন্টিনিউয়াস নিশ্চিত হওয়া যাচ্ছে না। যাচ্ছে? শুধু ইজ দেখে কন্টিনিউয়াস নিশ্চিত হওয়া যাচ্ছে না। শুধু গোয়িং দ্বারা কি টেন্স নিশ্চিত হওয়া যাচ্ছে? দি আনসার ইজ নো। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি নিশ্চিত হচ্ছি ইজ গোয়িং দেখে। ইজ গোয়িং পুরাটা দেখে আমি নিশ্চিত হচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এই ইজ গোয়িং পুরাটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেই অংশটুকু দিয়ে, যতটুকু অংশ দিয়ে আমি নিশ্চিত হব এটা এই টেন্স, ঠিক ততটুকু অংশকে আমি একযোগে বলবো ফাইনাইট ভার্ব। যতটুকু অংশ দ্বারা নিশ্চিত হব এটা এই টেন্স, ততটুকু অংশকে আমি বলবো ফাইনাইট ভার্ব। দেখুন, শুধু গোয়িং এর নিচে যদি আন্ডারলাইন করা হয়, শুধু গোয়িং,
শুধু গোয়িং দেখে কিন্তু টেন্স চেনা যায়নি, শুধু গোয়িং দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারছি না, বিধায় শুধু গোয়িং শব্দটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। যতটুকু অংশ দ্বারা আমরা নিশ্চিত হবো এটা এই টেন্স, ঠিক ততটুকু অংশকে আমরা ফাইনাইট করবো। অন দি আদার হ্যান্ড আমি যখন এভাবে বলি হি ইজ আ বয়, সে একজন বালক, বলেন এটা কোন টেন্স? হি ইজ আ বয়, হি ইজ আ বয় কোন টেন্স? হি ইজ আ বয় প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট, হি ইজ আ বয় প্রেজেন্ট ইনডেফিনিট। কি দেখে বুঝলাম? ইজ দেখে। হি ইজ আ বয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইজ দেখে বুঝলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট। সো এই ইজ কে আমরা বলছি ফাইনাইট ভার্ব। দেখুন এখানে শুধু ইজটা ফাইনাইট ভার্ব, কেন? কারণ শুধু ইজ দ্বারা টেন্স চিনলাম, কিন্তু এখানে ইজ গোয়িং পুরাটা লাগবে, কারণ ইজ গোয়িং পুরাটা দিয়ে আমি টেন্স চিনতে পারছি। সুতরাং একটা সেন্টেন্সে যতটুকু অংশ দ্বারা আমরা নিশ্চিত হই এইটা এই টেন্স, ঠিক ততটুকু অংশকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর যে অংশটা দ্বারা আমরা নিশ্চিত হতে পারি না টেন্সের বিষয়টা, সেই অংশটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি আমাকে একটু জানাবেন। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। নন ফাইনাইট ভার্বগুলোকে ভার্বালও বলা হয়। নন ফাইনাইট ভার্ব সমূহকে ভার্বালও বলা হয়। নন ফাইনাইট ভার্বগুলোকে ভার্বালও বলা হয়। আমার সাথে একটু রিপিট করেন, নট ভার্বাল নাউন। আমি কিন্তু ভার্বাল নাউন বলছি না, নন ফাইনাইট ভার্বগুলোকে ভার্বালও বলা হয়। ক্যান ইউ সে দ্যাট? নন ফাইনাইট ভার্বগুলোকে ভার্বালও বলা হয়। বৈশাখী নাথ নন ফাইনাইট, ক্লিয়ার না? আচ্ছা নন ফাইনাইট আবার বলছি, বৈশাখী আপনি একটু দেখেন, দেখতে থাকেন। নন ফাইনাইট ভার্বগুলোকে ভার্বালও বলা হয়। আচ্ছা নন ফাইনাইট ভার্ব কিংবা ভার্বালকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড, এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। তাহলে যারা বুঝেন নাই বা কম বুঝছেন তারা একটু খেয়াল করেন। দেখেন ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, ঠিক কিনা? প্লিজ একটু রেসপন্স করেন। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, ঠিক কিনা? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। আর জেরান্ড মানে তো আপনারা জানেন ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে জেরান্ড হয়। পার্টিসিপল গুলো তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা ফার্স্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল এবং জেরান্ড নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস হয়, সেই ক্লাসগুলোতে আমরা জেরান্ড পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলাপ করি। বাট সিম্পলি আপনি যদি কোথাও ইনফিনিটিভ দেখেন, টু প্লাস ভার্ব দেখেন, আপনি বলবেন এটা নন ফাইনাইট। কোথাও যদি আপনি জেরান্ড দেখেন আপনি বলবেন এটা নন ফাইনাইট। কোথাও যদি আপনি পার্টিসিপল দেখেন আপনি এটাকেও বলবেন নন ফাইনাইট। তাহলে যারা নন ফাইনাইট বুঝেন নাই প্লিজ একটু খেয়াল করেন, যারা নন ফাইনাইট বুঝেন নাই বা যারা যেমন বৈশাখী বলেছে আমি নন ফাইনাইট বুঝি নাই, যারা নন ফাইনাইট বুঝেন নাই তারা খেয়াল করেন নন ফাইনাইট হচ্ছে এই তিনটা, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই তিনটা বাদে অন্য যেগুলো আছে সেগুলো সব ফাইনাইট। ওকে, টু প্লাস ভার্ব যদি দেখো তুমি তাহলে সেটাকে তুমি নন ফাইনাইট বলো। তুমি কোথাও যদি জেরান্ড দেখো সেটাকে নন ফাইনাইট বলো। তুমি কোথাও পার্টিসিপল দেখলে সেটাকেও তুমি নন ফাইনাইট বলো। এই তিনটা বাদে অন্য যে ভার্বের ফর্মগুলো আছে সেগুলোকে দেখলে তুমি তাকে ফাইনাইট বলো। দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, যদি না বোঝা যায় টেন্স চেনা যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে আমরা এই ফর্মুলাতে যাব, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট, অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাইনাইট। এখন বলেন সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই একটু বলেন বুঝতে পেরেছেন কিনা? এবং নন ফাইনাইট ভার্বগুলোর কিন্তু আরো একটা নাম আছে, এগুলোকে ভার্বাল বলা হয়। যেহেতু নন ফাইনাইট ভার্ব তিন ভাগে বিভক্ত, যেহেতু নন ফাইনাইট ভার্ব তিন ভাগে বিভক্ত, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, সেহেতু ভার্বালও কিন্তু তিন ভাগে বিভক্ত, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। ওকে, কতজন ক্লাস করে? মাত্র 727 জন। আপনারা কি শেয়ার টেয়ার করেন নাই? এই বলা পাইন শেয়ার টেয়ার করেন নাই? মাত্র 700 জন ক্লাস করলে তো আমার ইজ্জত যাবে না। হ্যাঁ, শেয়ার টেয়ার করেন না কেন? সো ফাইনাইট ভার্বটা কিন্তু জরুরি। কেন বারবার ফাইনাইট ভার্বের কথা বলছি? ফাইনাইট ভার্ব ভালো করে না বুঝলে কিন্তু আপনারা ক্লজ বুঝবেন না। যারা যারা শুনছেন আমাকে ভালো করে শুনেন, যারা ক্লজ এবং ফ্রেজে উইক আছেন এবং ক্লজ এবং ফ্রেজ যারা বুঝতে চান ভালো করে, তাদের অবশ্যই ফাইনাইট নন ফাইনাইট আইডেন্টিফাই করা শিখতে হবে।
বিকজ ক্লজ কিন্তু আপনি চিনবেন না কখনোই যদি ফাইনাইট না চিনেন। সোজা কথায় বলবেন, আমি শেষবারের মতো বলছি, সোজা কথায় বলুন, পার্টিসিপলটা একটু শর্ট করে বললে ভালো হয়। আচ্ছা, পার্টিসিপল শর্ট করে যদি বলি, তাহলে যদি বলি পার্টিসিপল তিন প্রকার। হ্যাঁ, এটা পার্টিসিপলের ক্লাসে আমরা বিস্তারিত বলবো। তিন ভাবে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা হয় সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। রাসেল উদ্দিন কফি খান না জিজ্ঞেস করছে, কফি কই পাবো? টাকা পয়সা আছে আমাদের, গরিব মানুষ, কোন রকম চা খেয়ে জীবন পার করছি, আপনি আসছেন কফির ব্যাপারে না? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব আইএনজি, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল যেটাকে আমরা ইউজুয়ালি ভি3 লিখি, যেমন গো, ওয়েন্ট, গান। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা করি তো হ্যাভিং, হ্যাভিং এর সাথে ভি3 যুক্ত হয়ে, হ্যাভিং প্লাস ভি3 যুক্ত হয়ে যেটা হয় সেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। আপাতত এইটুকু মনে রাখেন, আপাতত এইটুকু মনে রাখেন। বিস্তারিত আমরা জেরান্ড পার্টিসিপলের ক্লাসে ইনশাআল্লাহ শেখাবো ইনশাআল্লাহ। ওকে, নাও পরের প্রসঙ্গে আমরা যাব। পরের প্রসঙ্গে আমরা যাব, আমি যেটা বলছিলাম, যে জায়গায় আমি ছিলাম, যেটুকু বলছিলাম সেটা হচ্ছে ফাইনিট না চিনলে কিন্তু ইউ উইল নট বি এবল টু আইডেন্টিফাই ক্লজেস এন্ড ফ্রেজেস। একেবারে ফ্ল্যাট কথা এটা, এটা একটা ফ্যাক্ট যে আপনি এটা বুঝবেন না। এবং ক্লজের ক্লাস যখন আপনারা করবেন তখন কিন্তু ফাইনিট নন ফাইনিট চেনানোর সময় থাকবে না। ফলে ফাইনিট নন ফাইনিট ভালোভাবে ভালোভাবে জানবেন, জানার চেষ্টা করবেন, তাহলে অসুবিধা হবে না। শেষবারের মতো, পরের প্রসঙ্গে যাওয়ার আগে শেষবারের মতো বলছি, ফাইনিট হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, নন ফাইনিট হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না। নন ফাইনিট ইজ ডিভাইডেড ইনটু থ্রি টাইপস: প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড এবং ইনফিনিটিভ। আর নন ফাইনিট ভার্বগুলোর আরো একটা নাম আছে, এদেরকে বলা হয় ভার্বাল। ওকে, okay, now linking verb, the most important verb, one of the most important verb in English language is linking. So আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, অন্য কিছু বুঝতে পারেন বা না পারেন, অবশ্যই লিঙ্কিং বোঝার চেষ্টা করবেন, বিকজ লিঙ্কিং খুবই জরুরি, পরীক্ষা আসার মতো একটা ভার্ব। রাকিব, পারুল, প্রিয়াঙ্কা, ইমরান, মৌসুমী, সোমা, প্রান্ত, লিজেন্ডরা কই? মিজানুর রহমান, এরা সবাই লিজেন্ড। এই লিজেন্ডরা আপনারা কই? রাসেল উদ্দিন, আপনাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে কিউট বললেন, থ্যাংক ইউ। ওকে, নাও লিঙ্কিং ভার্ব। লেডিস এন্ড জেন্টলম্যান, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি অ্যাকচুয়ালি আপনি লিঙ্কিং বলতে কি বোঝেন, তাহলে সব প্রাথমিকভাবে আপনি একটা কথা বলবেন না, কানেক্টিং। লিঙ্কিং মানে হচ্ছে কানেক্ট করা। To link means to make the connectivity in a particular sentence. I mean linking মানে কি? লিঙ্কিং মানে কানেক্ট করা, একটা বিষয় কোনো কিছুর সাথে কোনো কিছুকে কানেক্ট করা বা যুক্ত করাকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব বলি, লিঙ্কিং বলি। সো লিঙ্কিং ভার্ব হচ্ছে সামথিং যেটা কি করবে, কানেক্ট করবে। আমরা খুব সহজতম উপায়ে শেখার চেষ্টা করব। মনে রাখবো লিঙ্কিং ভার্বকে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যায়, বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। A linking verb can be replaced. A linking verb can be স্যারকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কিন্তু আপনি পুরুষ না মহিলা আমি তো দেখতে পাচ্ছি না, আপনি পুরুষ না মহিলা? স্যারকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ময়মনসিংহ থেকে। ওকে, আপনাদের অনেকগুলো কি জানি বলে, অনেক কমেন্ট, তো মানে একটার পর একটা যে আসতে থাকে, আমি না খুঁজে পাই না, মানে প্রচুর আসতে যা চলে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও a linking verb can be replaced a be verb. প্লিজ খেয়াল করবেন, লিঙ্কিং ভার্বকে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যায়। লিঙ্কিং ভার্বকে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যায়। What do you mean by be verb? There are 8 be verbs in English language. They are am, is, were, was, were, be, being, been. এই 8টা ভার্বকে আমরা বি ভার্ব বলি। লিঙ্কিং ভার্বকে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যাবে। এখন লিঙ্কিং ভার্ব হতে হলে কিছু ভার্বের লিস্ট আমাদের জানতে হবে। আমি কিছু ভার্ব এখানে লিখছি, ভার্বগুলো যারা আপনারা নোট করছেন তারা নোটগুলো করবেন, কেমন? কাম, go, feel, be মানে be verb,
become, seem, smell, taste, sell, remain, appear, disappear, look, get. সাধারণত এই শব্দগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সাধারণত এই শব্দগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমার সাথে একবার একটু রিপিট করেন। কাম, গো, ফিল, disappear, look, be, become, seem, appear, get, smell, taste, sell, remain. আরো দুইটা ওয়ার্ড রয়ে গেছে, সাউন্ড, read. এই শব্দগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটু খেয়াল করবেন সবাই। লিঙ্কিং ভার্ব হলে দুটো শর্ত লাগবে। Two conditions must be applied to identify linking verbs. You have to implement minimum two conditions to identify a linking verb. দুটো কন্ডিশন অ্যাপ্লাই করবেন। একটা হচ্ছে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপিত হয় কিনা, নাম্বার 1 হচ্ছে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপিত হয় কিনা, এবং নাম্বার 2 হচ্ছে ভার্বগুলো এই লিস্টের মধ্যে আছে কিনা। যদি বি ভার্ব দিয়ে প্রতিস্থাপিত হয় অথচ এই লিস্টের মধ্যে না থাকে, সেটা কিন্তু লিঙ্কিং নয়। আমি আবার বলছি, যদি বি ভার্ব দিয়ে প্রতিস্থাপিত হয় অথচ লিস্টের মধ্যে নাই, তাহলে কিন্তু লিঙ্কিং না। আবার যদি বি ভার্ব দিয়ে প্রতিস্থাপিত না হয় কিন্তু এই লিস্টের মধ্যে আছে, তাহলেও কিন্তু লিঙ্কিং না। সো লিঙ্কিং হতে হলে এই দুটো শর্ত কিন্তু কনফার্ম করতে হবে। আবার বলছি, লিঙ্কিং হতে হলে এই দুটো শর্ত কনফার্ম করতে হবে। একটা হচ্ছে আমরা দেখব বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায় কিনা, আরেকটা হচ্ছে আমরা দেখব ওই ভার্বগুলো ওই লিস্টের মধ্যে আছে কিনা। যদি দুটো শর্ত ফুলফিল হয়, জান্নাতুল বাকিয়া, থ্যাংক ইউ ফর ইওর নাইস কমেন্ট। থ্যাংক ইউ জান্নাতুল, থ্যাংক ইউ। সো লিঙ্কিং হতে হলে আমি আবার বলছি, লিঙ্কিং হতে হলে ইউ মাস্ট অ্যাপ্লাই টু কন্ডিশনস। ওয়ান ইজ আমরা যা বলেছি লিস্টের মধ্যে থাকতে হবে, এন্ড দ্য আদার ইজ আপনাকে অবশ্যই তাকে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে হবে, আদারওয়াইজ সেটা লিঙ্কিং ভার্ব নয়। নাও আমি কিছু এক্সাম্পল দিব, বোর্ডে একটু খেয়াল করবেন সবাই। যদি বলা হয় উই গট টায়ার্ড, এবং যদি বলা হয় উই গট a purse. So look at the word board. প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে we got tired. আমরা ক্লান্ত ছিলাম। We got a purse. Purse মানে হচ্ছে ব্যাগ, ছোট ব্যাগ, ছোট ব্যাগ অথবা ব্যাগ, পার্স। প্রথম প্রশ্ন হচ্ছে গেট শব্দটা আমাদের লিস্টে আছে কিনা। প্রথম কথা হচ্ছে গেট শব্দটা বা গট শব্দটা আমাদের লিস্টে আছে কিনা, লিস্টেড কিনা। এটা নিশ্চয়ই আমাদের লিস্টে আছে। গেট শব্দটা আমাদের লিস্টে আছে। নাম্বার ওয়ান হচ্ছে গেট আমাদের লিস্টে আছে। ওকে, আমরা বলেছি দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে আমাদের লিস্টে থাকবে, লিস্টে আছে। আরেকটা শর্ত আমরা বলেছি বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, উই এর সাথে বিভাগ কি হয়? উই এর সাথে বিভাগ হয় আর। তাহলে মনে মনে গট বাদ দেন, গট বাদ দিয়ে এখানে আর বসান তো। সবাই বলেন তো মনে মনে, উই আর টায়ার্ড চলবে কিনা? গট বাদ, গটের এখানে বিভাগ বসান, উই আর টায়ার্ড চলবে কিনা? অথবা ফার্স্ট টেন্স করেন, আর বাদ দিন, ওয়ার লিখেন, উই ওয়ার টায়ার্ড চলবে কিনা। মানে রিপ্লেস করলেও বাক্যটার অর্থ ঠিকঠাক থাকে কিনা। উই আর টায়ার্ড, উই ওয়ার টায়ার্ড। তাহলে এই গটটা আমাদের লিস্টে আছে এবং এই গটটাকে আমরা বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে পারছি, বিধায় এই গট ভার্বটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। নাও ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, উই গট আ পার্স, আমরা একটা ব্যাগ পেয়েছিলাম। এইখানে গটের এখানে আর লিখেন তো, আর বসন্ত, উই আর এ পার্স চলবে? অথবা ওয়ার বসন্ত, উই ওয়ার এ পার্স চলবে কিনা বলেন? চলবে না। বিধায় এই গটটা লিঙ্কিং ভার্ব নয়। দেখুন, লিস্টে থাকলেই হবে না, বি ভার্ব দিয়ে প্রতিস্থাপিত হতে হবে, আদারওয়াইজ সেটা হবে না। বলেন আপনারা কি বুঝতে পারছেন কিনা? In the first sentence, got is a linking verb, while in the second one, the got isn't, because এটাকে আমরা বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে পারছি না। আমরা যদি এভাবে আরো অসংখ্য উদাহরণ দিতে পারি,
ধরে নেওয়া যাক আমি যদি বলি আই ফিল ইউ, ধরেন বললাম আই ফিল ইউ, আমি তোমাকে অনুভব করছি। আই ফিল ইউ, আমি তোমাকে অনুভব করছি। জাস্ট এই বাক্যটা দেখো, আই ফিল ইউ। প্রথম কথা, এই ফিল আমাদের লিস্টে আছে কিনা? ফিল আমাদের লিস্টে আছে না নাই? ফিল শব্দটা আমাদের লিস্টে আছে না নাই? ফিল লিস্টে আছে, লিস্টে আছে। বিভাগ বসান, আই এর সাথে আমরা বিভাগ ব্যবহার করি অ্যাম। সো এখানে অ্যাম বসালে চলবে কিনা? আই অ্যাম ইউ, আমি হই তুমি, আমি হই তুমি। অথবা ওয়াজ বসান, আই ওয়াজ ইউ, আই অ্যাম ইউ অথবা আই ওয়াজ ইউ। চলবে কিনা? চলবে কিনা? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, চলবে কিনা? চলবে কিনা বলেন। আই অ্যাম ইউ চলবে না, অথবা ফার্স্ট টেন্স বসান, আই ওয়াজ ইউ। চলবে? চলবে না, বিধায় এই ফিলটা লিঙ্কিং ভার্ব নয়, লিঙ্কিং ভার্ব নয়, লিস্টে থাকলেই হবে না। এখন যদি আমি এইভাবে বলি আই ফিল হ্যাপি, আমি সুখী অনুভব করছি, আমি সুখী অনুভব করছি, এখানে অ্যাম বসান তো, আই অ্যাম হ্যাপি অথবা আই ওয়াজ হ্যাপি। চলবে কিনা? আই অ্যাম হ্যাপি, আই ওয়াজ হ্যাপি, চলবে। সো এই ফিলটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। ওকে ওকে, সবাই ক্লিয়ার? এবার আসেন, যদি আমি এরকম বলি, দেখা যাবে না, আচ্ছা উপরের একটা দুটো মুছে ফেলি। যদি আমি এরকম বলি যে ধরুন হি ওয়াকস ফাস্ট, যদি আমি এরকম বলি সে দ্রুত হাঁটে, দেখুন এই বাক্যটা দেখেন, হি ওয়াকস ফাস্ট মানে হচ্ছে সে দ্রুত হাঁটে বা সে দ্রুত যায়, দ্রুত হাঁটে। এখানে হি ওয়াকস ফাস্ট এই বাক্যটার মধ্যে দেখেন, আমি যদি এখানে ওয়াকস এর এখানে যদি ইজ বসাই, হি ইজ ফাস্ট, বাক্যটার অর্থ ঠিক আছে না বলেন? আমরা এরকম বলি কিনা, হি ইজ ফাস্ট অথবা হি ওয়াজ ফাস্ট, আই অ্যাম ফাস্ট, ইউ আর ফাস্ট, এরকম আমরা বলি কিনা? এখানে যদি আমি এইভাবে বলি হি ইজ ফাস্ট, সে দ্রুত যায়, বা আমরা এরকম বলি কিনা, হি ইজ ফাস্ট, আই এম ফাস্ট, মিস্টার রাহাত ইজ ফাস্ট, আমরা এরকম বলি। সো এখানে বিভাগ দিয়ে প্রতিস্থাপন করা যায়, হি ইজ ফাস্ট, হি ওয়াজ ফাস্ট, এরকম আমরা বিভাগ বসে এটাকে প্রতিস্থাপন করতে পারছি। বাট রিমেম্বার, এই ওয়ার্ক ভার্বটা লিঙ্কিং ভার্ব নয়, কারণ এই ওয়ার্ক ভার্বটা আমাদের লিস্টে নাই। শুধুমাত্র বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারলেই হবে না, আমাদের লিস্টে থাকতে হবে এবং বিভাগ দিয়ে প্রতিস্থাপিত হতে হবে, তাহলেই তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা? লিঙ্কিং ভার্ব হতে হলে বিভাগ দিয়ে প্রতিস্থাপিত হতে হবে এবং একই সাথে আমাদের লিস্টেড হতে হবে, তাহলে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। আদারওয়াইজ সেটাকে লিঙ্কিং ভার্ব বলা যাবে না। সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। লিঙ্কিং ভার্ব গুলো মুখস্থ করতে হবে। ইয়েস, লিঙ্কিং ভার্ব মুখস্থ করা ছাড়া হবে না, বিকজ অফ লিঙ্কিং ভার্বের লিস্ট এবং তাদেরকে বিভাগ দিয়ে প্রতিস্থাপন না করতে পারলে চলবে না। না, একটা কথা মুখস্থ করে ফেলে, লিঙ্কিং এর পরে যা থাকে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। লিঙ্কিং এর পরে যা থাকে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। বলেন আমার সাথে, লিঙ্কিং ভার্বের পরে আরিফ, হযরত আরিফ, অনলাইন ক্লাস তো হযরত বলে লাভ নেই। রাবেয়া লিজা, থ্যাংক ইউ রাবেয়া। লিঙ্কিং ভার্ব গুলো যদি প্রেজেন্ট বা ফার্স্ট পার্টিসিপলে থাকে, ফার্স্ট পার্টিসিপলে থাকলে হবে না, প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট টেন্স বা যে কোনো টেন্সে ফার্স্ট পার্টিসিপলে থাকলেও হবে। সেটা কোন টেন্সে, মানে যে কোনো টেন্সে পরিবর্তিত হতে পারে। লিঙ্কিং ভার্ব গুলো যে কোনো টেন্সে পরিবর্তিত হতে পারে। যেমন আমি এখানে ধরেন গেট লিখেছি, আপনি এটাকে উইল গেট লিখতে পারেন, আপনি এটাকে গট লিখতে পারেন, মানে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো টেন্সে আপনি এটাকে নিতে পারেন। টেন্স পরিবর্তন হতে পারে, নো প্রবলেম। সাগরিকা দাশগুপ্ত, নমস্কার, ভালো আছি। পারভেজ আলিম, ক্লিয়ার না? পারভেজ আলিম, আপনি কোনটা ক্লিয়ার না আমাকে একটু জানান, দিলে আমি চেষ্টা করবো।
সো এখন যেটা বলছি সেটা খেয়াল করেন, লিঙ্কিং এর পরে যা থাকে সেটা কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে তা কমপ্লিমেন্ট, অন্য কিছু না। লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে তা হবে কমপ্লিমেন্ট, সেটাকে অবজেক্ট বলা যাবে না। আচ্ছা, অবজেক্টের সংজ্ঞা কি? অবজেক্টের সংজ্ঞা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে দেওয়া আছে। অক্সফোর্ড ডিকশনারিতে একরকম আছে, কেমব্রিজে আরেক রকম আছে, সেগুলো একটু জটিল। আমরা সাধারণত অবজেক্টের সংজ্ঞা যেটা জানি, ভার্বকে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর পাই তাকে আমরা অবজেক্ট বলি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পেলে তাকে আমরা অবজেক্ট বলি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পেলে তাকে আমরা অবজেক্ট বলি। বাট লিঙ্কিং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কোনো লাভ নেই, কারণ লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা হবে কমপ্লিমেন্ট, সেটা অবজেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমি আবার বলছি লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে সেটা কখনোই অবজেক্ট না। একজন বলেছে এখন ক্লিয়ার, কিন্তু কোশ্চেন আনসার দিতে গেলে ভুলে ফেলি, বিকজ আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করলে মোটামুটি ভালো হতো। হায়দার আলী বলছে আমাদের সাথে জীবনানন্দ দাস ক্লাস করছেন। আমার সৌভাগ্য যে জীবনানন্দ দাস তিনি আমার ক্লাসে আছেন, এটা আমার সৌভাগ্য। এবং জীবনানন্দ দাস আমার ক্লাসে থাকার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, ওকে, তাহলে অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যখন ভার্বের পরে উত্তর পাই তাকে আমরা অবজেক্ট বলি। আর লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা সবসময় কমপ্লিমেন্ট, সেটাকে আমরা অবজেক্ট বলবো না। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলে একটু খেয়াল করুন। ধরুন আমি যদি বলি হি became a teacher, he became a teacher, এবার করে দেখেন he became a teacher, সে শিক্ষক হয়েছে। he became a teacher, এবার করে দেখেন I am a student, এখানে am টা লিঙ্কিং ভার্ব, জি এখানে am লিঙ্কিং ভার্ব, মুর্তজা আলী এখানে am লিঙ্কিং ভার্ব। ফাতেমা ভাই লিঙ্কিং ভার্বের লিস্টটা স্লাইড একটু দেখানো যাবে স্যার? লিঙ্কিং ভার্বের স্লাইড তো নাই, আমি তো মুছে ফেলছি। ফাতেমা ভাই আপনি আমাকে মেসেঞ্জারে নক দেন, আমি আপনাকে লিস্টটা দিয়ে দিব না, নো প্রবলেম। ওকে, প্লিজ লুক এট দ্য হোয়াইট বোর্ড, সরি লুক এট দ্য স্মার্ট বোর্ড। হি বিকেম আ টিচার, আমাকে বলেন তো এখানে বিকেম কে লিঙ্কিং কিনা, প্লিজ একটু রেসপন্স করেন। বিকেম কি লিঙ্কিং কিনা? বিকেম কি লিঙ্কিং কিনা একটু জানান। হি বিকেম আ টিচার, এখানে বিকেম কি লিঙ্কিং কিনা? Is it linking or not? He became a teacher. প্রথমত became আমাদের লিস্টে আছে। সেকেন্ডলি আমরা যদি এখানে is বসাই অথবা was বসাই, he এর সাথে is হয় বা was হয়, he is a teacher অথবা he was a teacher, আমরা is অথবা was বসালে বাক্যটার অর্থ হয়ে যায়। বিধায় became টা এখানে লিঙ্কিং ভার্ব। সো became টা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে became এর পরে যেটা আছে টিচার, টিচারটাকে আমরা কি বলবো? টিচারটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এখানে অনেকে ভুল করে এই টিচারটাকে অবজেক্ট বলতে চান। যারা ভুল করেন তারা আজকের পরে যাতে আর ভুলটা না করেন, খেয়াল করেন। এখানে বিকেম মানে হওয়া, হি বিকেম এ টিচার মানে সে শিক্ষক হয়েছে। হি বিকেম এ টিচার মানে কি? সে শিক্ষক হয়েছে। এখন হওয়াকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, সে কি হয়েছে? সে কি হয়েছে? উত্তর কিন্তু টিচার, ঠিক না বলেন? সে কি হয়েছে? শিক্ষক হয়েছে। হি বিকেম এ টিচার, তিনি শিক্ষক হয়েছেন। হি বিকেম এ টিচার, তিনি শিক্ষক হয়েছেন। কি হয়েছেন? অ্যান্সার হচ্ছে শিক্ষক। সো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পেয়েছি, তথাপিও এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, কারণ এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে তা সবসময় কমপ্লিমেন্ট, সেটাকে অবজেক্ট বলা যাবে না। লিঙ্কিং এর পরে যা থাকবে তা কমপ্লিমেন্ট। লিঙ্কিং এর পরে অবজেক্ট ব্যবহার তো কখনোই হয় না, লিঙ্কিং এর পরে যা আসবে তা অবশ্যই কমপ্লিমেন্ট। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে না, হি ইটস রাইস, এরকম একটা জাতীয় সঙ্গীত আছে না আমাদের? জাতীয় সঙ্গীত তো আমরা পারি না, আমরা এগুলো পারি, হি ইটস রাইস, আই ইট রাইস,
আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, এই টাইপের শব্দগুলো আমরা বেশি বেশি বলি। ওকে 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 সো সো এখানে দেখেন হি ইটস রাইস, সে ভাত খায়। আমরা যখন ইটস কে প্রশ্ন করি কি খায়, কি দিয়ে প্রশ্ন করি যখন সে কি খায়, উত্তরে আমরা বলি রাইস। সে কি খায়? ভাত খায়। উত্তরটা হচ্ছে রাইস। দ্যাটস ওয়াই আমরা এটাকে অবজেক্ট বলি। এবং এটাকে আমরা অবজেক্ট বলি কেন? কারণ এই ভার্বটা লিঙ্কিং ভার্ব না। এটা লিঙ্কিং ভার্ব না, এটা আমাদের লিস্টেও নাই, বিভাগ দিয়ে প্রতিস্থাপিত হয় না। সো এটা লিঙ্কিং না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি অবজেক্ট। আর এটা লিঙ্কিং ভার্ব, সেজন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেও কোনো লাভ নেই, এটা আমরা বলবো কমপ্লিমেন্ট। লিঙ্কিং এর পরে যা থাকবে সেটা সবসময় কমপ্লিমেন্ট। আর লিঙ্কিং যদি না হয় সেক্ষেত্রে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পেলে তখন আমরা তাকে অবজেক্ট বলি। ওকে, আপনারা কি বুঝতে পারছেন সবাই? এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট গুলো কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। ধরেন এখানে যদি বলি যে হি সিমস হ্যাপি, এই বাক্যটা আবার লিখছি, হি সিমস হ্যাপি। আমাকে দেখে শুনে একটু বলেন তো সিমস কি লিঙ্কিং কিনা? হি সিমস হ্যাপি, এখানে সিমস কি লিঙ্কিং কিনা একটু জানান প্লিজ। হি সিমস হ্যাপি। হি সিমস হ্যাপি, এখানে সিমস ভার্বটা লিঙ্কিং। ওকে ওকে, এটা লিঙ্কিং ভার্ব। তাহলে এটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে হ্যাপিটাকে আমরা কি বলছি? কমপ্লিমেন্ট। হি সিমস হ্যাপি, এখানে সিমসটা লিঙ্কিং ভার্ব কেন? কারণ এটা লিস্টে আছে এবং আমরা বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি। হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি অথবা হি ওয়াজ হ্যাপি, বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি। বিদায় এখানে সিমসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তার মানে হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট গুলো কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? কমপ্লিমেন্ট গুলো নাউন নাকি অ্যাডজেক্টিভ? কমপ্লিমেন্ট গুলো নাউন নাকি অ্যাডজেক্টিভ? কমপ্লিমেন্ট গুলো নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যানসার করেন। কমপ্লিমেন্ট কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? নো কমেন্ট ইয়েট। কমপ্লিমেন্ট গুলো মনে রাখবেন, কমপ্লিমেন্ট গুলো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আর কমপ্লিমেন্ট ক্যান আইদার বি আ নাউন অর অ্যান অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট গুলো নাউন অথবা অ্যাডজেক্টিভ উভয় হতে পারে। কমপ্লিমেন্ট শুধুমাত্র নাউন নয়, কমপ্লিমেন্টটা কখনো কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, আবার কখনো কখনো কমপ্লিমেন্ট গুলো নাউনও হতে পারে। উদাহরণগুলো দেখেন, প্রথম বাক্যে বলা হয়েছে হি বিকেম আ টিচার। হি বিকেম আ টিচার, এখানে টিচারটা কমপ্লিমেন্ট। হি বিকেম আ টিচার, টিচারটা কমপ্লিমেন্ট। এখানে টিচারটা নাউন কিনা, এই টিচারটা নাউন কিনা। পরের বাক্যে দেখেন, পরের বাক্যে দেখেন হি সিমস হ্যাপি। হি সিমস হ্যাপি, হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ কিনা। ফলে কমপ্লিমেন্ট গুলো অ্যাডজেক্টিভ অথবা নাউন উভয় হতে পারে। কমপ্লিমেন্ট গুলো অ্যাডজেক্টিভ অথবা নাউন উভয়ই হতে পারে। আবার বলছি, কমপ্লিমেন্ট গুলো অ্যাডজেক্টিভ অথবা নাউন উভয় হতে পারে, কিন্তু যেগুলো অবজেক্ট সেগুলো সব সময় নাউন হয়। অবজেক্ট গুলো নাউন হয়, অবজেক্ট গুলো সব সময় নাউন হয়। আবার বলছি, অবজেক্ট গুলো সব সময় নাউন হয়, আর কমপ্লিমেন্ট গুলো নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হতে পারে। অবজেক্ট সব সময়, এটা কে এরকম কমেন্ট করে? শিক্ষার্থী, চাকরি প্রার্থী, এই সব বিজ্ঞাপন যদি এখানে আপনারা দেন, আপনি আপনার ইয়ে থেকে দেন। বিজ্ঞাপন এখানে তো ঠিক আছে ঠিক আছে, বলবেন তো কম ৬ জন মাত্র, এগুলো কি বলবো? এই আমাদের কি বলে ৪৩ পিলির সেমিনার আছে, তোমরা জানো না কি? হ্যাঁ, 10 এপ্রিল শনিবার বিকাল ৩টায় ৪৩তম প্রিলি সেমিনার হচ্ছে এপ্রিল 10 তারিখ শনিবার বিকাল ৩টায়, এবং লিখিত হবে
11 এপ্রিল বিকাল 3টায় এই পেজে, ঠিক আছে? সবাই করবেন, ওকে? কে নিবে এটা সবাই জানে, আমাদের রাজু ভাই এবং জসিম ভাই, এমডি এবং ডিএমডি মহোদয় দুজন নিবে, নো প্রবলেম। ওকে ওকে ওকে, প্লিজ প্লিজ প্লিজ, আমাদের সময় নেই, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। লোকজন কম, আস্তে আস্তে কমে যাচ্ছে, 640 জন হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছি, লোকজন সব। হ্যাঁ হ্যাঁ, এই আপনারা শেয়ার টেয়ার করেন না কেন? শেয়ার করেন একটু, আমার বাঁচান, একটু শেয়ার টেয়ার করেন, তাইলে তো হয়, তাই না? শেয়ার করে না, কিছু করে না, শেয়ার করেন একটু, হ্যাঁ শেয়ার করেন। ওকে, অবজেক্ট ক্যান বি নাউন, অবজেক্ট ক্যান বি নাউন, অবজেক্ট গুলো নাউন, বাট অবজেক্ট গুলো নাউন, কিন্তু 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 লিঙ্কিং এর পরে যেটা থাকে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যেগুলো, সেই কমপ্লিমেন্ট গুলো নাউন অথবা অ্যাডজেক্টিভ উভয় হতে পারে। কমপ্লিমেন্ট গুলো নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হতে পারে, আর অবজেক্ট গুলো সবসময় নাউন হবে। ওকে, আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করবেন। পরীক্ষা আসছে, আমার আরো কিছু প্রশ্ন দেখেন। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গিয়েছে। জানতে চাওয়া হয়েছে ওয়েন্ট কি লিঙ্কিং কিনা, দ্রুত অ্যানসার করবেন। The dog went mad, the dog went mad, went a linking কিনা? My mother remains silent, remains টা linking কিনা? My mother remains silent এবং the dog went mad, এগুলো লিঙ্কিং কিনা? প্রথমত the dog went mad, went আমাদের লিস্টে আছে কিনা? ওয়েন্ট আমাদের লিস্টে আছে, এবং ওয়েন্ট কে আমরা বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি। দ্য ডগ ইজ ম্যাড অথবা দ্য ডগ ওয়াজ ম্যাড, বিভাগ দিয়ে প্রতিস্থাপন করা যাচ্ছে, বিধায় ওয়েন্ট শব্দটাকে আমরা এখানে বলছি লিঙ্কিং ভার্ব। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, মাই মাদার রিমেইনস সাইলেন্ট, আমার মা নীরব হয়ে বসে আছেন বা নীরব থাকছেন, রিমেইনস আমাদের লিস্টে আছে, এবং এখানে যদি আমরা বিভাগ বসাই, মাই মাদার ইজ সাইলেন্ট অথবা মাই মাদার ওয়াজ সাইলেন্ট, সো এখানেও আমরা রিমেইনস কে বিভাগ দিয়ে প্রতিস্থাপন করতে পারি, বিধায় এটাকেও আমরা বলছি লিঙ্কিং ভার্ব। তাহলে ওয়েন যদি লিঙ্কিং ভার্ব হয়, ম্যাড হচ্ছে কমপ্লিমেন্ট, রিমেইন যদি লিঙ্কিং ভার্ব হয়, তাহলে সাইলেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, এবং কমপ্লিমেন্ট গুলো সাবজেক্ট, কমপ্লিমেন্ট গুলো নাউন অথবা অ্যাডজেক্টিভ উভয় হতে পারে, তবে যেগুলো অবজেক্ট সেগুলো সবসময় নাউন হয়। আশা করছি বোঝাতে পেরেছি সবাইকে। আগের গুলো মনে আছে কিনা একবার একটু মনে করে, আগের গুলো একটু মনে করে নিই আমরা। ফাইনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। নন ফাইনিট হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না। নন ফাইনিট কে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। ওকে, নন ফাইনিটের আরেকটা নাম ছিল, নন ফাইনিট কে বলা হয়েছে ভার্বাল। নন ফাইনিট কে আমরা বলেছি ভার্বাল, নন ফাইনিটের আরেক নাম ভার্বাল। তার মানে ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল গুলোকে আমরা ভার্বালও বলবো। এছাড়া আমরা লিঙ্কিং এর কথা বলছি, লিঙ্কিং এর জন্য দুটো শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে লিঙ্কিং একটা লিস্ট আছে, সেটা যে কোনো একটা ভার্ব হতে হবে, এবং আরেকটা হচ্ছে লিঙ্কিং কে আমরা বিভাগ দ্বারা প্রতিস্থাপন করতে পারি, বিভাগ দ্বারা প্রতিস্থাপন করতে পারি, এবং এবং লিঙ্কিং হচ্ছে একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে থাকে, তাকে আমরা লিঙ্কিং বলি। ওকে, নাও ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ কারা? ট্রানজিটিভ হচ্ছে যাদের অবজেক্ট আছে, হ্যাভিং অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট আছে তাদেরকে আমরা ট্রানজিটিভ বলি, যে ভার্বের অবজেক্ট আছে তাদেরকে আমরা ট্রানজিটিভ বলি, যে ভার্বের অবজেক্ট নেই তাদেরকে আমরা ইনট্রানজিটিভ বলি। ইনট্রানজিটিভ হচ্ছে যাদের কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে হ্যাভিং অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ বলি, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ বলি। যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ বলি, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ বলি। তাহলে সবাই একটু আমাকে বলেন তো দেখি, লিঙ্কিং ভার্বগুলো কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ?
আমাকে একটু সবাই বলেন তো, লিঙ্কিং ভার্বগুলো কি তাহলে ট্রানজিটিভ নাকি লিঙ্কিং ভার্বগুলো ইনট্রানজিটিভ? লিঙ্কিং ভার্বগুলো কি তাহলে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ওকে, ইনট্রানজিটিভ, বিকজ লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা তো অবজেক্ট না, আমরা অলরেডি আলাপ করেছি। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট না বরং কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট না বরং কমপ্লিমেন্ট। সুতরাং সুতরাং যতগুলো লিঙ্কিং ভার্ব আছে, যতগুলো লিঙ্কিং ভার্ব আছে সবগুলোই কিন্তু ইনট্রানজিটিভ। যারা নোট করছেন তারা নোট করুন, সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ ভার্ব, সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু সকল ইনট্রানজিটিভ ভার্ব লিঙ্কিং নয়। সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ, কিন্তু সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নয়। সবাই নোট করেন, সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ, কিন্তু সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নয়। সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ, কিন্তু সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নয়। আমরা একবার একটু মনে করার চেষ্টা করি। যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলি ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ। প্লিজ একটু মনোযোগ দেন। যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলি ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমরা বলি ইনট্রানজিটিভ। লিঙ্কিং ভার্ব অবশ্যই ইনট্রানজিটিভ, কারণ লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট নয় বরং কমপ্লিমেন্ট। লিঙ্কিং এর পরে যা থাকে তা কমপ্লিমেন্ট, বিধায় বিধায় লিঙ্কিং ভার্বকে আমরা ইনট্রানজিটিভ করব। আচ্ছা, আই গো টু স্কুল, এরকম একটা জাতীয় সঙ্গীত আছে না আমাদের, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই গোটা লিঙ্কিং কিনা একটু কমেন্ট করেন, এই গোটা লিঙ্কিং কিনা। আই গো টু স্কুল, এখানে গোটা কি লিঙ্কিং না লিঙ্কিং নয়? দ্রুত রেসপন্স করুন। লিঙ্কিং নাকি লিঙ্কিং নয়? কেউ কেউ লিঙ্কিং, কেউ নো লিঙ্কিং, নট লিঙ্কিং, না লিঙ্কিং না, কোনটা নিও? মিক্সড রিঅ্যাকশন, দ্যার ইজ আ ভেরি মিক্সড রিঅ্যাকশন among you, আপনাদের মধ্যে খুবই মিক্সড রিঅ্যাকশন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমত আসেন তো গোটা আমাদের লিস্টে আছে কিনা? লিস্টে গো ভার্বটা আমাদের লিস্টে আছে না নাই? গো ভার্বটা আমাদের লিস্টে আছে, গো ভার্বটা আমাদের লিস্টে আছে না নাই বলেন? লিস্টে আছে তো নাকি? গো তো লিস্টে আছে। আচ্ছা, এখানে বিভাগ পর্যন্ত আই এর সাথে এম হয়, আই এম টু স্কুল, এটা হয় নাকি? আই এম টু স্কুল মানে বাক্য কি হয়? আই এম টু স্কুল হয় না। আমরা আই এম টু গো টু স্কুল বলতে পারি, বাট আই এম টু স্কুল এরকম আমরা বলি না। আমরা আমরা আই এম টু স্কুল বলি না। আই এম টু গো টু স্কুল হতে পারে, বাট আই এম টু স্কুল এরকম হয় না। সো এটা লিস্টে আছে, গো যদিও লিস্টে আছে তথাপিও এটাকে বিভাগ দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারছি না, বিধায় এই গো ভার্বটা লিঙ্কিং ভার্ব নয়। এই গো ভার্বটা লিঙ্কিং ভার্ব নয়, বিকজ এটা লিস্টে আছে ঠিকই, কিন্তু এটা বিভাগ দিয়ে প্রতিস্থাপন যোগ্য নয়। প্লিজ একটু মনোযোগ দিবেন। গো ভার্বটা লিস্টে আছে কিন্তু বিভাগ দিয়ে প্রতিস্থাপন যোগ্য নয়, সেজন্য গো ভার্বটা লিঙ্কিং ভার্ব নয়। আচ্ছা, এখন আমাকে বলেন তো, গো কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? গো ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? গো ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? দেখুন, ট্রানজিটিভ কাকে বলে? যে ভার্বের অবজেক্ট আছে। আর ইনট্রানজিটিভ কাকে বলে? যে ভার্বের কোনো অবজেক্ট নাই। ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট নাই। ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট নাই। তাহলে তাহলে গো, আমরা অবজেক্ট কাকে বলি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের শেষে যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে আমরা অবজেক্ট বলি। ওকে, তাহলে এখানে গোকে যদি আমরা প্রশ্ন করি কি অথবা কাকে দ্বারা, উত্তর পাওয়া যায় কিনা? উত্তর পাওয়া যায় কিনা? কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, গো মানে যাওয়া, কি যাই,
অথবা কাকে যাই উত্তর আছে কিনা? কি যাই অথবা কাকে যাই উত্তর আছে কিনা? একটু রেসপন্স করেন। কি যাই অথবা কাকে যাই, গো কে যদি আমরা প্রশ্ন করি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পেলে তাকে আমরা সাধারণত অবজেক্ট বলি। সো গো কে যদি আমরা প্রশ্ন করি কি যায় অথবা কাকে যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, বিধায় এই গো ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ তার অবজেক্ট নেই। আই গো টু স্কুল, এই গোটা এখানে ইনট্রানজিটিভ, কারণ এখানে অবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। কি যায় কাকে যায় উত্তর নাই, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন এটা লিঙ্কিং না, খেয়াল করছেন, এটা লিঙ্কিং না কিন্তু ইনট্রানজিটিভ, লিঙ্কিং না কিন্তু ইনট্রানজিটিভ। তার মানে যা কিছু লিঙ্কিং, সরি, যা ইনট্রানজিটিভ তা সবসময় লিঙ্কিং নাও হতে পারে। ভালো করে দেখেন, এটা দেখেন গোটা ইনট্রানজিটিভ ভার্ব এবং গোটা লিঙ্কিং না। সবাই বুঝতেছেন কিনা? এই গো ভার্বটা লিঙ্কিং না, কেন না? কারণ এটা বিভাগ দিয়ে প্রতিস্থাপিত হয়নি, সেটা লিঙ্কিং না। এবার আসেন এটা ইনট্রানজিটিভ, কেন ইনট্রানজিটিভ? কারণ এটার অবজেক্ট নাই। এটা লিঙ্কিং না কিন্তু ইনট্রানজিটিভ। তাহলে যেটা ইনট্রানজিটিভ সেটা সবসময় লিঙ্কিং নাও হতে পারে, কিন্তু যেটা লিঙ্কিং সেটা অবশ্যই ইনট্রানজিটিভ, যেটা লিঙ্কিং সেটা অবশ্যই ইনট্রানজিটিভ। আসেন এবার আমরা যদি আরেকটা উদাহরণ দেই, যদি বলা হয় ম্যাঙ্গোস, সরি, হানি টেস্টেস সুইট, হানি টেস্টেস সুইট, বাক্যটা দেখেন, হানি টেস্টেস সুইট। আমাকে একটু জানাবেন, সবাই জানান তো এই টেস্টেস ভার্বটা কি লিঙ্কিং কিনা? হানি টেস্টেস সুইট, এই টেস্ট ভার্বটা কি লিঙ্কিং কিনা? আরিফুল ইসলাম রাতুল ক্যানট সি, সি অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব, বিকজ তারপরে তো অবজেক্টের মতো কিছু নাই, কিছুই নাই। সো রাতুল ক্যানট সি অবশ্যই সি ইনট্রানজিটিভ। হানি টেস্টেস সুইট, এখানে টেস্টেস কি লিঙ্কিং না লিঙ্কিং না? ওকে, লিঙ্কিং। ঠিক আছে, টেস্ট যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে সুইটটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমার কথা ঠিক আছে, টেস্ট যদি লিঙ্কিং ভার্ব হয়, কি কমেন্ট করছে, একটা কমেন্ট কি জানি, এত কমেন্ট আসে মানে একটার পর একটা চলে যায় তো দেখি না। ওকে, সো সো এটা লিঙ্কিং ভার্ব, তার মানে এটা কমপ্লিমেন্ট। তাহলে এই লিঙ্কিং ভার্বের তো অবজেক্ট নাই, আমরা দেখে বুঝতে পারছি, কারণ সুইটটা কমপ্লিমেন্ট, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন যেটা লিঙ্কিং, যেটা লিঙ্কিং সেটা অবশ্যই ইনট্রানজিটিভ, যেটা লিঙ্কিং সেটা অবশ্যই ইনট্রানজিটিভ, কিন্তু যেটা ইনট্রানজিটিভ সেটা সবসময় লিঙ্কিং নাও হতে পারে। যেটা ইনট্রানজিটিভ সেটা সবসময় লিঙ্কিং নাও হতে পারে, আর যেটা লিঙ্কিং সেটা সবসময় ইনট্রানজিটিভ। ওকে ওকে, নাও আপনাদের 41তম প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসছে, পুরো প্রশ্নটা আমার মনে নাই, কিছুটা আপসা মনে আছে। একটা নাম ছিল এখানে, আমি মনে করেন কামাল লিখলাম, arrived at the exam door, নাকি এরকম কিছু একটা প্রশ্ন ছিল, এক্সাম ডোর উইথ কিছু একটা, মনে নাই পুরোটা, জাস্ট এরকম একটা প্রশ্ন ছিল। এখানে দেখেন arrived at the exam door, এরকম একটা প্রশ্ন ছিল, হুবহু এটাই না কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল। সো এই প্রশ্নটা একটু দেখেন, কামাল arrived at the exam door, এটা 41st বিসিএস এর প্রশ্ন, তবে হুবহু প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা সাথে আগে পিছে আরো কিছু ছিল। সো কামাল arrived at the exam door, আমার প্রশ্ন হচ্ছে এই arrivedটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? একটু কমেন্ট করবেন প্লিজ, এই arrivedটা কি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ? মিনহাজুল ইসলাম, ইউটিউবে কি আপনার কোনো ক্লাস আছে? না, ইউটিউবে আমার একটা বা দুটা ক্লাস আছে বোধহয়, কিন্তু বেশি নাই। একটু কমেন্ট করবেন প্লিজ, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? কামাল arrived at the exam door, কামাল এক্সাম ডোরে পৌঁছেছে। কামাল নামটা বেশি কমন হয়ে গেল, জি। ওকে, এটা ইনট্রানজিটিভ, বিকজ আমরা কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাই না।
বেশিরভাগ ছাত্রছাত্রী এমন ভাবে প্রশ্ন করে যাতে উত্তরটা এটাই হয়। হ্যাঁ, যাতে উত্তরটা এটাই হয়। মনে করেন তারা কি দিয়ে প্রশ্ন করছে নিজেও জানে না হয়তো। মানে প্রথমে ধরেন ধরেন আই গো টু স্কুল, এখানে অবজেক্ট খুঁজবে সে, তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, অবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তার মাথার মধ্যে সেট আপ হয়ে গেছে কি টু স্কুল, মাথার মধ্যে চলে আসছে টু স্কুল। তো সে এমন ভাবে প্রশ্ন করে যাতে উত্তরটা টু স্কুলই হয়। কোথায় দিয়ে প্রশ্ন করে, কেমন দিয়ে প্রশ্ন করে, মানে হাবি যাবি। আপনারা দেখবেন অনেক সময় আপনি দেখবেন যে প্রশ্ন করলে মানে নাউনও আপনার কাছে মিলে যায়, অ্যাডজেক্টিভও মিলে যায়, অ্যাডভার্বও মিলে যায়, যে কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে মিলে যায়। বাট এরকম করা যাবে না। মনে রাখবেন কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্ন করতে হবে মেইন ভার্বকে। এখানে মেইন ভার্ব কি, মেইন ভার্ব হচ্ছে অ্যারাইভড। অ্যারাইভড মানে পৌঁছা। কি পৌঁছালো, কাকে পৌঁছালো, উত্তর নাই। আমরা যদি বলি কোথায় পৌঁছালো তাহলে উত্তর আছে এট দ্য এক্সাম ডোর। কোথায় দিয়ে প্রশ্ন করলে তো সেটা অবজেক্ট না। ফলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই না, বিধায় এই ভার্বটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ বিকজ আমরা অবজেক্ট খুঁজে পাই নাই। এইভাবে প্রশ্ন করে উত্তর খুঁজে আশা করি খুব সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন। একটা সহজ বুদ্ধি বলি আপনাদেরকে, যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝায়, যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝায়, একটা সহজ বুদ্ধি বলি, যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝায় ওই ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ। যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝায় সেই ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ। আমার সাথে একটু বলেন তো দেখি, আমার সাথে একটু বলেন তো দেখি, যে ভার্বগুলো দ্বারা মিজানুর রহমান, হ্যাঁ এটা ছিল প্রশ্ন স্যার, ঠিক আছে, কিন্তু ওই ওই অ্যারাইভটাই তো আমাদের দরকার। অ্যারাইভটা তো দিতে পারছে, অসুবিধা হবে না। সো সবাই একটু মুখে মনে মনে বলার চেষ্টা করেন, যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝায়, মুভমেন্ট, যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝায় তারা সাধারণত ইনট্রানজিটিভ হয়। যে ভার্বগুলো দ্বারা আমরা মুভমেন্টকে বুঝি সেই ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ। যেমন কাম, কাম দ্বারা মুভমেন্ট বোঝায় কিনা, মানে নাড়াচাড়া বা মুভমেন্ট, মুভমেন্ট যেগুলো বোঝায়। তারপরে গো, তারপরে রান, তারপরে একটু আগে দেখালাম রাইড। সাধারণত এই ধরনের মুভমেন্ট জড়িত যে ভার্বগুলো আছে, মুভমেন্ট ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ হয়। সাধারণত বলছি বিকজ বিকজ টু সাম এক্সটেন্ট ইট ক্যান বি চেঞ্জড, কখনো কখনো এটা পরিবর্তিত হতে পারে। সুতরাং বুঝতে পেরেছেন, যেগুলো মুভমেন্ট ভার্ব, যে ভার্বগুলো মুভ করে, যে ভার্বগুলো দ্বারা মুভমেন্ট বোঝানো হয় সেগুলো সাধারণত ইনট্রানজিটিভ হয়। তো সবার কি অবস্থা বলেন, ঘুমাচ্ছেন নাকি? সবাইকে আছেন নাকি আমি একা একা শুধু বকে যাচ্ছি, আপনারা কেউ নাই? হ্যাঁ, সবাইকে আছেন? ফিজিক্যাল ক্লাস হলে তো কথা বলতাম, আছেন কি নাই বিভিন্ন ভাবে জানতাম। কে কে ফিজিক্যাল ক্লাস করেছেন আমার এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে, 4-5 দিন আগে? ক্লাস করেছেন কেউ আছেন, মানে ফিজিক্যাল ক্লাস 2-3 দিন আগে? 2-3 দিন না, আরো বেশি হবে। কয় তারিখে? 29 তারিখ পর্যন্ত মনে হয় ক্লাস চলছে, নাকি 28 তারিখ পর্যন্ত। ফিজিক্যাল ক্লাসে যাদেরকে পড়িয়েছি চিটাগংয়ে, চকবাজারে, তারপরে হচ্ছে জিসিতে, তারপরে হচ্ছে রাজশাহীতে, আর কোথায়, কুমিল্লায়। কে কে আছেন ফিজিক্যালি ক্লাস করেছেন? দুই হাজার উনিশে করেছে। 2019-এ তো আমি যুবক ছিলাম, এখন তো বুড়া হয়ে গেছি। 2019-এর কথা বলে তো লাভ নাই। 1 বছর আগে মোহাম্মদ মান্নান, 1 বছর আগে তো যুবক ছিলাম, এখন কি আছি? এখন তো বুড়া হয়েছি। তাসনিম শিউলি ক্লাস করছে ক্লাসে, যাক তাহলে অনেকে আছেন। আচ্ছা, ঠিক আছে। I did at Malibag. ভাগ্য খারাপ, আপনার ক্লাস চাইলে আমরা পাবো না। কেন পাবেন না? অনলাইন তো সবসময় নেই, কেন পাবেন না? সিলেট ব্রাঞ্চে আসা হয়নি, আসে না। সিলেটে আসা হবে হয়তো, যশোরেও আসা হয়নি, বাট আসবো হয়তো। আসা হবে হয়তো, বাট আসা হয় না আর কি, অনেকদিন ধরে। অনেক আগে করেছি, গিয়েছিলাম নরসিংদী। নরসিংদী যেতাম আগে, বাট এখন যাওয়া হয় না। যাই হোক, যাই হোক, যাই হোক, যাই হোক, যাই হোক, যাই হোক, ঠিক আছে। সাধারণত 1 ঘন্টা পরে ছাত্রছাত্রীদের কিছু একটা হয়, অনলাইন ক্লাসে আমি
দেখেছি 1 ঘন্টা পরে সবাই ডিক্রিজড হতে থাকে, মানে কমতে থাকে। এতক্ষণ তো উঠে নামা করছিল, নামছে উঠছে নামছে উঠছে, বাট মানে 1 ঘন্টা পরে সবসময় ডাউন ট্রেন্ড, সবসময় নিচের দিকে থাকে। আমি জানি না এটা কি কারণ। দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে তাদের হয়তো 1 ঘন্টা পর্যন্ত কোনো রকম কষ্ট কষ্ট থাকে, তারপর আর থাকে না। আরেকটা কারণ হতে পারে তাদের হয়তো 1 ঘন্টা পর্যন্ত এমপি থাকে, তারপরে থাকে না, এটাও হতে পারে। আমি জানি না কেন এটা ডিক্রিজড হয়, বাট আপনারা একটু থাকেন, কেমন আপনারা একটু থাকেন। আমি আরেকটু পড়িয়ে তারপর শেষ করছি। আপনার ছেলে মেয়ে কেমন আছে? ঘাস ফড়িং, আপনার নাম এমন কেন? ঘাস ফড়িং, ঘাস ফড়িং আপনার নাম এমন কেন কেন? জি, আমার ছেলে মেয়েরা ভালো আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। পরের প্রসঙ্গ, আমরা পরের প্রসঙ্গে আলোচনা করি। ডিফেক্টিভ, ডিফেক্টিভ ভার্ব। যারা নোট করছেন তারা লিখুন। যারা নোট করছেন, কি কেমনাশিস বৈশ্য দ্বীপ, সরি কামনাশিস বৈশ্য দ্বীপ, কেমন নাম। আজ প্রথম আপনার ক্লাস করলাম, কিছু বিষয় অনেকদিন কনফিউজ গুলো ছিল, সেগুলো ক্লিয়ার হলো। তাহলে আমাকে থ্যাংক ইউ বলতে পারেন, আপনি থ্যাংক ইউ বলেন। আজকে আপনি আমার কমেন্ট পড়ছেন না কেন? রাবেয়া লিজা, এই যে পড়লাম। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। ডিফেক্টিভ। যারা নোট করছেন, তারা লিখুন ডিফেক্টিভ ভার্ব। যে ভার্বকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, যে ভার্বকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, তাদেরকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। যে ভার্বকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, তাদেরকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। একটু নোট করেন, যারা নোট করছেন তারা একটু নোট করেন। যে ভার্বকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, তাদেরকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। ধরুন গো ভার্বটাকে আমরা একটা বিশেষ শর্তে গোজ লিখি না, একটা বিশেষ শর্তে এটাকে আমরা ওয়েন্ট লিখি, একটা বিশেষ শর্তে এটাকে আমরা গান লিখি, আর একটা বিশেষ শর্তে এটাকে আমরা লিখি গোয়িং। ঠিক কিনা বলেন? গো শব্দটাকে আমরা এগুলো লিখি, গো, গোস, ওয়েন্ট, গান, গোয়িং। টাঙ্গাইল আসবেন কিনা? হ্যাঁ আসবো আসবো, আমি সবার টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপরে সিলেট, সকল জায়গায় যাবে ইনশাল্লাহ। ওকে, খুশি, হ্যাপি। এখন এটা শিখেন, পরে কে কখন কোথায় যাই দেখা যাবে ইনশাল্লাহ। ওকে, গো শব্দটাকে আমরা গোজ লিখতে পারি, গো শব্দটাকে আমরা ওয়েন্ট লিখতে পারি, গো শব্দটাকে আমরা গান লিখতে পারি, গো শব্দটাকে আমরা গোয়িং লিখতে পারি। সাধারণত গো ভার্বকে আমরা এটার বাইরে আর কিছু লিখতে পারি না। সাধারণত আমরা টু গো বলি, অনেকে বলি যে স্যার টু গো লিখতে পারি। টু গো মানে তো গো তো লিখেছি। সো একটা ভার্বকে সাধারণত এই কয়েকটার বাইরে আমরা সাধারণত আর কিছু লিখি না বা লিখতে পারি না। দেখুন গোয়ের এখানে যদি আমি সিং শব্দটা লিখি, SING, তাহলে এখানে আমি কি লিখবো? সিংস। সিং লিখলে এখানে আমি লিখবো সিংস, আর এখানে আমি লিখবো স্যাং, এখানে আমি লিখবো সাং, আর এখানে আমি লিখবো সিঙ্গিং। ঠিক না? ঠিক না? একটু বলেন, একটু রেসপন্স করেন প্লিজ, একটু খেয়াল করেন। রাবেয়া লিজা, কত কিছুই লিখলাম, কিছুই পড়েন না। আসলে কমেন্ট এত দ্রুত আসে, মানে একটার পর একটা দেখি না। আপনি যদি জরুরি কিছু লিখে থাকেন আরেকবার লিখেন, আমি দেখবো। পটুয়াখালী কবে আসবেন? রাবেয়া লিজা, পটুয়াখালী তো আমার খুব প্রিয় একজন ভাই আছেন, মনির ভাই। মনির ভাইকে আমার সালাম বলবেন। রাবেয়া লিজা, মনির ভাইয়ের সাথে দেখা হলে আমার সালাম বলবেন। আমার আসার খুব ইচ্ছা, দেখা যাক যদি আসা যায় আর কি। আসার খুব ইচ্ছা, বিকজ পটুয়াখালী এবং বরিশাল সবসময় আমার যেতে খুব ইচ্ছা করে, ফর দ্য লাক্সারিয়াস, কি বলে মানে ওই যে লঞ্চগুলোর জন্য। মানে এত সুন্দর আর এত ভালো, মানে মনে হয় যে তাকায় থাকি, মানে কেমন আনবিলিভেবল। মানে আমি সাধারণত এর আগে কনফিডেন্সের ক্লাস নেওয়ার আগে কখনো চড়ি নাই। তো কনফিডেন্সের ক্লাস নেওয়ার সুবিধার্থে বরিশালে এবং পটুয়াখালীতে যাওয়ার সময় যে লঞ্চগুলো থাকে, ওই লঞ্চগুলোর জন্যই
আমার যেতে ভালো লাগে, ইচ্ছা করে। তো যাই হোক, আমি জানি না কবে যাওয়া যায়। আগে পৃথিবী সুস্থ হোক, সবকিছু সুস্থ হোক, তারপর নিশ্চয়ই নিশ্চয়ই যাব। বরিশাল এবং পটুয়াখালী যাওয়ার ইচ্ছা আছে। খুলনা কবে আসবেন? বললাম তো, সকল জেলায় সকল জায়গায় যাব। খুলনা, বরিশাল, বাগেরহাট থেকে শুরু করে যা আছে সব জায়গায়। নুসরাত জাহান পিঙ্কি, ঠিক আছে, আপনার কমেন্ট আমি দেখেছি। জি, সম্রাট হোসেন আপনারটাও পড়েছি স্যার, শুধু রাবি আর কমেন্ট করবেন আমাদের। আমি পড়ছি, সবার কমেন্ট পড়ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সব জায়গায় যাবো। এখন এটা দেখেন, সিং শব্দটাকে যদি আমরা এই লেভেলে ডিভাইডেশন করি, তাহলে সিংকে আমরা সিংস লিখতে পারি, সিংকে আমরা স্যাং লিখতে পারি, সিংকে আমরা সাং লিখতে পারি, এবং সিংকে আমরা সিঙ্গিং লিখতে পারি। এটার বাইরে আর কিছু আসলে সিংকে আমরা লিখতে পারি না। দেখুন, এখানে যদি আমি ক্যান লিখি, ক্যান, এখানে তাহলে আমি লিখবো ক্যানস। ক্যানসকে আমি লিখতে পারবো, মানে সিংকে যেরকম সিংস লিখেছি, গৌকে যেরকম গোস লিখেছি, সিংকে যেরকম সিংস লিখেছি। অসীম চৌধুরী, স্ত্রী সহ কোথায় গেলে কাবির নামে নিয়ে যাবে। আচ্ছা, এইগুলো সব কমেন্ট বাদ দেন, এসব কমেন্ট বাদ দেন, বোর্ডে থাকার। ক্যানকে আমরা ক্যানস লিখতে পারি না। আচ্ছা, ক্যানকে আমরা ফার্স্ট টেন্সে কুড লিখতে পারি, তাই না? কুড, কুড লিখতে পারি। ক্যানকে কি কখনো ফার্স্ট পার্টিসিপলে কুড করা যায়? ক্যানকে কখনো ফার্স্ট পার্টিসিপল করা যায় না। আমরা কখনো আই হ্যাভ কুড এরকম আমরা কখনো বলি না। আমরা বরং আই কুড হ্যাভ বলেছি, কিন্তু আমরা কখনো আই হ্যাভ কুড এরকম কখনো আমরা বলি নাই। ওকে, আচ্ছা, ক্যানিং কি লেখা যায়? ক্যানিং, ক্যানিং লেখা যায় না। বিধায় ক্যান শব্দটা একটা ডিফেক্টিভ ভার্ব, সকল ফর্মে পরিবর্তন করা যায় না। আমি আবার বলছি, যে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, যে ভার্বগুলোকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, সেই ভার্বগুলোকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। যে ভার্বগুলোকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না, সেই ভার্বগুলোকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। সাধারণত মোডাল অক্সিলারি গুলো ডিফেক্টিভ ভার্ব হয়। সাধারণত মোডাল অক্সিলারি গুলো ডিফেক্টিভ হয়। যেমন আমরা কখনো শুডস বলি না, আমরা কখনো শুডিং বলি না, আমরা কখনো মাস্টিং বলি না, অথবা মাস্টস বলি না। ফলে যে ভার্বগুলোকে আমরা সাধারণত সকল ফর্মে পরিবর্তন করতে পারি না, সেই ভার্বগুলোকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি। কেউ কেউ আমাকে বলেন যে স্যার, কাট শব্দটা কি ডিফেক্টিভ হবে কিনা? উত্তর হচ্ছে, কাট ডিফেক্টিভ ভার্ব নয়। কারণ কাটের এইখানে কাট, এইখানে তো কাটস লেখা যায়, মানে কাটের এই ফর্মটা তো আছে কাটস, আবার কাটের এই ফর্মটাও তো আছে সি ইউ টি, মানে কাটের ফার্স্ট ফর্ম তো হয়, মানে শব্দটা একই, কিন্তু হয়তো কাটের ফার্স্ট ফর্ম হয়, আবার কাটের ফার্স্ট পার্টিসিপল হয় সি ইউ টি, কাটের সাথে এনজি যুক্ত করলে সি ইউ টি টি আই এন জি। সো কাট কিন্তু ডিফেক্টিভ ভার্ব না, কারণ কাটকে পরিবর্তন করা যায় বিভিন্ন ফর্মে। কাট ডিফেক্টিভ ভার্ব না। ওকে, কামের কথা কেউ কেউ বলছেন, দেখেন কাম যদি এখানে লিখেন, এখানে আপনি কি লিখেন? কামস লিখেন। কামের ফার্স্ট ফর্মে আপনি কে লিখেন, কামের ফার্স্ট পার্টিসিপলে আপনি কাম লিখেন, এবং কামের সাথে এনজি যুক্ত করে কামিং হয়। সো কাম ডিফেক্টিভ ভার্ব নয়। ওকে, ইভেন অনেকে, আচ্ছা, নামাজের জন্য 10 মিনিট ব্রেক চাচ্ছেন অনেকে। ব্রেক দেওয়া যাবে না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব একসাথে, কারণ যেহেতু এটা ফ্রি ক্লাস, ব্রেক দিয়ে আবার জয়েন করাটা একটু টাফ হবে। দ্যাটস ওয়াই আমি আরেকটু শেষ করে আরেকটু পড়িয়ে একবারেই শেষ করে দেবো। ওকে, রিড অবশ্যই ডিফেক্টিভ ভার্ব না, সকল ফর্মে নেওয়া যায়। বি ভার্ব ডিফেক্টিভ না। এখানে বি যদি লিখেন, এখানে আপনি কি লিখবেন? এম ইজ আর অথবা ইজ। দেখেন, কামকে যখন আপনি কামস করেন, বি ভার্বকে আপনি ইজ করেন, তো বি ভার্বের ফার্স্ট ফর্মে কি লিখেন? ওয়াজ লিখেন অথবা ওয়ার লিখেন। বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল আপনি বিন লিখেন, আবার বি এর সাথে এন যুক্ত করলে বিং হয়। ফলে বি ভার্বটাও ডিফেক্টিভ না। সাধারণত মোডাল অক্সিলারি ভার্বগুলো ডিফেক্টিভ হয়, সাধারণত মোডাল অক্সিলারি গুলো ডিফেক্টিভ হয়, অন্য ভার্বগুলো সাধারণত ডিফেক্টিভ হয় না। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ডিফেক্টিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না। যে ভার্বকে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না বা এক্সচেঞ্জ করা যায় না, সেই ভার্বটাকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি। ওকে, একটা এক্সাম্পল লিখছি, দেখি এটা বলেন তো। রাইস সেলস চিপ,
এই সেলস কি লিঙ্কিং কিনা? শিরিন সুলতানা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। রাইস সেলস চিপ, এখানে সেলসটা লিঙ্কিং কিনা একটু জানাবেন। লিঙ্কিং ভার্ব, ওকে ঠিক আছে। লিঙ্কিং ভার্ব যদি হয় তাহলে চিপটা এখানে কি? কমপ্লিমেন্ট। সো তাহলে সেল ভার্বটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। যতগুলো লিঙ্কিং ভার্ব আছে সবগুলোই ইনট্রানজিটিভ বলেছি, কিন্তু সকল লিঙ্কিং ভার্বই ইনট্রানজিটিভ ভার্ব, সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নাও হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, লিঙ্কিং এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় কপুলেটিভ। লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় কপুলেটিভ ভার্ব। The another name of linking verb is copulative. লিঙ্কিং ভার্বগুলোকে কপুলেটিভ ভার্বও বলা হয়। লিঙ্কিং ভার্বকে কপুলেটিভ ভার্ব, এবং কারো কারো মতে এটা কপুলা। লিঙ্কিং ভার্ব সমূহকে কপুলেটিভ ভার্ব অথবা কপুলাও বলা হয়। লিঙ্কিং ভার্ব সমূহকে কপুলেটিভ ভার্ব অথবা কপুলাও বলা হয়। The another name of linking verb is copulative or copula. Okay? লিঙ্কিং ভার্বগুলোকে কপুলেটিভ ভার্ব অথবা কপুলাও বলা হয়। We took shelter under a big tree. We took shelter under a big tree. একটু সবাই জানাবেন এই টুকটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? We took shelter under a big tree. আমরা একটি বড় গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখানে টুক শব্দটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ or intransitive? ওকে, এটা ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ? we took shelter, we took what? কি নিয়েছিলাম? took মানে নেয়া, we took shelter আমরা আশ্রয় নিয়েছিলাম। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? আমরা কি নিয়েছিলাম, উত্তর হচ্ছে শেল্টার। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? বিধায় এখানে শেল্টারটা অবজেক্ট, এবং অবজেক্ট হওয়ার কারণে এই টুকটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। ওকে, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি সবকিছু কি মাথায় ঢুকছে? একটু আমাকে বলেন তো, সত্য করে বলবেন। ফাইনাইট নন ফাইনাইট মাথার মধ্যে নিয়ে আসেন, জাস্ট আমাকে বলতে হবে না, লিখতে হবে না, মাথার মধ্যে নিয়ে আসেন। ফাইনাইট নন ফাইনাইট মনে মনে বলেন। ফাইনাইট নন ফাইনাইট, টেন্স আনা যায়, টেন্স আনা যায় না। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ভার্বাল। আমরা লিঙ্কিং এর কথা বলেছিলাম। লিঙ্কিং এর একটা লিস্ট আছে, এবং তাদেরকে বিভাব দিয়ে প্রতিস্থাপন করতে পারলে তাকে আমরা লিঙ্কিং বলি। লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। ট্রানজিটিভ হচ্ছে সেই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ হচ্ছে সেই ভার্ব যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। সো পৃথিবীর যত লিঙ্কিং ভার্ব আছে সবগুলো ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু যত ইনট্রানজিটিভ ভার্ব আছে সবগুলো লিঙ্কিং ভার্ব নয়। সকল লিঙ্কিং ইনট্রানজিটিভ, কিন্তু সকল ইনট্রানজিটিভ লিঙ্কিং নয়। ওকে, আমরা ডিফেক্টিভ ভার্বের কথা বলেছি। যে ভার্বের সকল ফর্মে পরিবর্তন করা যায় না তাকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি। যে ভার্বকে ভার্বের সকল ফর্মে নেওয়া যায় না তাকে আমরা ডিফেক্টিভ বলি। সাধারণত মডেল অক্সিলারি ভার্বগুলো ডিফেক্টিভ হয়।
ওয়াহিদুল আলম লিস্টটা আরেকবার, এই ভিডিওটা গ্রুপের মধ্যে থাকবে, ক্লাস শেষের পরে ভিডিওটা গ্রুপে থাকবে, আপনি ভিডিওটাকে টেনে লিস্টটা আবার দেখে নিতে পারবেন। ওকে, পরের প্রসঙ্গ আমরা একটু পরের ভাগ সম্পর্কে জেনে নিই। কগনেট। যেহেতু আমি নামাজের ব্রেক দিচ্ছি না, সেহেতু আমি তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ নামাজের টাইম চলে গেলে কিন্তু অসুবিধা। সো সো একটু তাড়াতাড়ি করতে হবে। রিড কি ডিফেক্টিভ ভার্ব? একজন বলেছেন না, রিড ডিফেক্টিভ ভার্ব নয়, এটা রেগুলার ভার্ব, এটা কোনো ডিফেক্টিভ না। রিড ডিফেক্টিভ না, রিড রেগুলার ভার্ব। ডিফেক্টিভ হচ্ছে সকল ফর্মে নেওয়া যায় না। দেখেন, রিড কে আপনি রিডস করতে পারেন, ফার্স্ট টেন্সে রেড করতে পারেন, ফার্স্ট পার্টিসিপলে রেড করতে পারেন, তারপরে রিড কে আপনি রিডিং করতে পারেন। সো রিড ইজ নট আ ডিফেক্টিভ ভার্ব। উম্মে কুলসুম মজুমদার মোনা, থ্যাংক ইউ মোনা। কগনেট। কগনেট ভার্ব হচ্ছে যদি ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হয়, ভার্ব থেকে যদি অবজেক্ট বা ভার্বের পরের অংশ যদি উৎপন্ন হয়, তাহলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। ভার্ব থেকে যদি ভার্বের পরের অংশ উৎপন্ন হয়, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কগনেট ভার্ব। যেমন বাংলায় আমরা সমধাতুস বলি, বাংলায় যেটাকে আমরা সমধাতুস বলি সেটাই ইংলিশে কগনেট। বাংলায় যেটাকে আমরা সমধাতুস বলি সেটাই ইংলিশে কগনেট। খেয়াল করবেন, যেটাকে আমরা বাংলায় বলি সমধাতুস সেটাই হচ্ছে ইংলিশে কগনেট। যেমন বাংলায় আমরা বলি বেশ এক ঘুম ঘুমিয়েছি, বেশ এক ঘুম ঘুমিয়েছি, বেশ এক চাল চাললে, এই টাইপের যে কথাগুলো, সেই কথাগুলোকে আমরা কগনেট বলি ইংলিশে। বাংলায় বলি সমধাতুস, ইংলিশে বলি কগনেট। ওকে, ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হলে অথবা ভার্ব এবং অবজেক্ট সমজাতীয় কোনো কিছু থেকে তৈরি হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। যেমন আমরা যখন বলি হি স্লিপস a sound sleep, he sleeps a sound sleep, he sleeps a sound sleep। ভালো করে দেখেন, স্লিপ থেকে সাউন্ড স্লিপ, স্লিপ থেকে সাউন্ড স্লিপ হয়েছে কিনা? স্লিপ থেকে উৎপন্ন হয়েছে সাউন্ড স্লিপ। স্লিপ এবং সাউন্ড স্লিপ একই ধরনের, ভার্ব থেকে অবজেক্ট। সো স্লিপ থেকে সাউন্ড স্লিপ আসছে বিধায় স্লিপকে আমরা বলি কগনেট ভার্ব। অথবা আমরা যদি বলি আই সিং আ সং, আমি একটা গান গাই, আই সিং আ সং, সিং থেকে সং বিধায় সিং কেও আমরা বলি কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে ভার্ব থেকে যদি উৎপন্ন হয়, ভার্ব থেকে যদি অবজেক্ট আসে, অথবা ভার্ব এবং অবজেক্ট যদি একই ধরনের ওয়ার্ড থেকে উৎপন্ন হয়, তাহলে সেই ভার্বটাকে আমরা বলি কগনেট ভার্ব। কগনেট ভার্বের বিষয়টা বুঝছেন কিনা? ভার্ব এবং অবজেক্ট একই ওয়ার্ড থেকে উৎপন্ন হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। পরীক্ষায় এই ভার্বটা থেকে প্রশ্ন হয়েছে। যেমন একবার প্রশ্ন হয়েছে হি ran a race, he ran a race। ভালো করে দেখেন, he ran a race, ran থেকে রেস হয়েছে। ran এবং রেস কিন্তু একই ধরনের, একই জাতীয়। ran থেকে রেস উৎপন্ন হয়েছে বিধায় ran কে কিন্তু কগনেট ভার্ব বলা হয়। কিংবা প্রশ্ন হয়েছে we fought a strong fight, we fought a strong fight। fought থেকে বা ফাইট থেকে স্ট্রং ফাইট হয়েছে, ফাইট থেকে বা ফট থেকে স্ট্রং ফাইট হয়েছে বিধায় এই ফট ভার্বটাকেও আমরা বলি কগনেট ভার্ব। ভার্ব এবং অবজেক্ট একই রকম হলে, সমধাতুজ হলে তাকে আমরা কগনেট ভার্ব বলি। আশা করছি বুঝতে পেরেছেন। আমি রবিউল সরকার, আসসালামু আলাইকুম। রবিউল সরকার স্যার, রবিউল স্যার কি আছে আমাদের সাথে? আমি তো দেখি নাই অবশ্য। যদি থাকেন রবিউল স্যার যদি থাকেন, আপনাকে কি বলে থ্যাংক ইউ থাকার জন্য। এবং আপনি আমার সিনিয়র মানুষ, আপনাকে সামনে পেলে ভালো লাগবে আর কি। যাই হোক নিশ্চয়ই বুঝছেন, আপনাকে মিস করছি। somehow I'm missing you because এখানে যারা আছে তারা আপনার মতো সিনিয়র না। আজকে এখানে ফার্ম গেটে যারা আছেন তারা রবিউল স্যার আপনার মতো সিনিয়র না, সো তাদের সাথে আমার জমছে না। সো আপনি যদি থাকতেন ভালো হতো।
We dreamed a wonderful dream. জি আচ্ছা, তারপরে আসেন পরের প্রসঙ্গ, প্রোভার্ব। প্রো লিখে স্পেস দিয়ে ভার্ব লিখবেন, প্রোভার্ব। প্রো লিখে স্পেস দিয়ে ভার্ব লিখবেন, মাঝখানে কোনো হাইফেন ব্যবহার করা যাবে না। প্রোভার্ব। যারা যারা নোট করছেন তারা লিখুন, যে সকল ভার্ব পুনরাবৃত্তি এড়ানোর জন্য ব্যবহার করা হয়, একই ভার্ব বারবার না লিখে পুনরাবৃত্তি এড়াতে আমরা যে সকল ভার্ব ব্যবহার করি, পুনরাবৃত্তি এড়াতে একই ভার্বকে বারবার ব্যবহার না করে একই ভার্বের পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা যে ভার্বগুলো ব্যবহার করি সেই ভার্বগুলোকে আমরা বলি প্রোভার্ব। আবার বলছি, পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে ভার্বগুলো ব্যবহার করা হয়, পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে ভার্বগুলো আমরা ব্যবহার করি সেই ভার্বগুলোকে আমরা বলি প্রোভার্ব। বারবার একই ভার্ব না লিখে যদি অন্য কোনো ভার্ব লিখি, সাধারণত ডু ডাজ ডিড বেশি ব্যবহৃত হয়, বি ভার্ব ব্যবহৃত হয়, বা ডু ডাজ ডিড এগুলো বেশি ব্যবহৃত হয় প্রোভার্ব হিসেবে। সো সাধারণত ডু ডাজ ডিড এগুলো বেশি ব্যবহৃত হয়, খেয়াল করেন। আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, হি রাইটস আ লেটার, he writes a letter, my sister writes a letter, he writes a letter, my sister writes a letter, full stop. He writes a letter, my sister writes a letter, এই দুটো বাক্য পাশাপাশি, এই দুটো বাক্য ভালো করে দেখেন। he writes a letter, my sister writes a letter, দুটো বাক্য। সে একটি চিঠি লেখে, আমার বোন একটা চিঠি লেখে। সাধারণত আমরা এই দুটো বাক্য পাশাপাশি লিখি কিনা, মানে এই ধরনের দুটো বাক্য একই ধরনের সেম ভার্ব দিয়ে আমরা পাশাপাশি এই ধরনের দুটো বাক্য লিখি না। লিখলেও এই ধরনের বাক্যগুলো দেখতে সুন্দর দেখায় না, ভালো দেখায় না। দ্বিতীয় বাক্যটাকে আমি মুছে দিচ্ছি, he writes a letter, সে একটি চিঠি লেখে। দ্বিতীয় বাক্যটাকে মুছে যদি আমি এভাবে লিখি, so does my sister, so does my sister, আমার বোনও তাই করে। তাহলে কি দাঁড়ালো, he writes a letter, সে একটি চিঠি লেখে। আচ্ছা, অনেক কমেন্ট আমি কিন্তু দেখছি না, বিকজ আমি এইদিকে তো কমেন্ট আসতেছে আর যাচ্ছে, আমি কিন্তু দেখছি না। এদিকে তাকান, he writes a letter, so does my sister, he writes a letter, সে একটি চিঠি লেখে, so does my sister, আমার বোনও তাই করে, so মানে তাই, does মানে করে, my sister আমার বোন, আমার বোনও তাই করে মানে কি করে, does মানে করে, তাই করে কি করে, তাই করে মানে চিঠি লেখে। he writes a letter, সে একটি চিঠি লেখে, so does my sister, আমার বোনও তাই করে মানে কি করে, চিঠি লেখে। সো রাইটস ভার্বটাকে পুনরায় না লিখে, রাইটস একবার লিখেছি, এই রাইটসটাকে আরেকবার পুনরাবৃত্তি না করে আমরা ডাজ ব্যবহার করেছি বিধায় এই রাইটস এর পরিবর্তে ডাজ লিখে এই ডাজটাকে আমরা বলি প্রোভার্ব। একই ভার্বের পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে ভার্বগুলো আমরা ব্যবহার করি সেই ভার্বগুলোকে আমরা প্রোভার্ব বলি। চশমা ইউজ না করলে এরকম হবে, কিসের চশমা? ও আচ্ছা, আপনাদের ওসব কমেন্ট তো পড়া ঠিক নয়। আচ্ছা, প্রোভার্ব হচ্ছে একই ভার্বের পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে ভার্বগুলো আমরা ব্যবহার করি তাদেরকে আমরা প্রোভার্ব বলি। একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। ধরেন আমি যদি বলি যে কেউ যদি আপনাকে বলে উইল ইউ ম্যারি মি বা ডু ইউ ম্যারি মি, কেউ যদি আপনাকে বলে আর আপনি যদি অ্যানসারে বলেন ইয়েস আই ডু, ইয়েস আই ডু মানে কি, হ্যাঁ আমি করব। তো করব মানে কি করব, এই ডু মানে কি, ডু মানে হচ্ছে ম্যারি, আমি করব মানে আমি ম্যারি করব। সো ডু শব্দটা ম্যারির পরিবর্তে ব্যবহার করেছি, এখানে ডু মানে হচ্ছে ম্যারি, এই ডুটাকে আমরা বলি প্রোভার্ব। অথবা আমি যদি বলি নো আই ডোন্ট, না আমি করব না, তো কি করব না, নো আই ডোন্ট, না আমি করব না, তো করব না মানে কি করব না, বিয়ে করব না। সো ডোন্ট মানে কি, ডোন্ট মানে হচ্ছে ডোন্ট ম্যারি, সো ম্যারির পরিবর্তে আমি ডোন্ট ব্যবহার করেছি বিধায় এই ডোন্টটাকে আমরা বলি প্রোভার্ব। ধরুন আপনাকে কেউ যদি বলে তুমি তো একটা চোর, আপনি যদি তাকে বলেন যে তুইও তা, এই তাটাকে আমরা বলি প্রোভার্ব। মানে বারবার একই কথা না বলে, একই ভার্ব বারবার না লিখে ওই ভার্বের পুনরাবৃত্তি না করে যদি অন্য কোনো ভার্ব ব্যবহার করা হয় তাহলে তাকে আমরা প্রোভার্ব বলি। কেউ আপনাকে বললো যে তুমি তো ভালো মানুষ, তুমি তো খুব ভালো,
আপনি তাকে, আপনিও ভালো এটা না বলে আপনি বললেন আপনিও তা। এই তা মানে কি? তা মানে হচ্ছে আপনিও ভালো মানুষ। সো এই তাকে আমরা বলি প্রভাব। একই ভার্বের পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে ভার্বগুলো আমরা ব্যবহার করি সেই ভার্বগুলোকে আমরা বলি প্রভাব। ওকে, কগনেট হচ্ছে যে ভার্ব থেকে যদি ভার্বের পরের অংশটা উৎপন্ন হয় তাহলে তাকে আমরা বলি কগনেট ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব বলি যে ভার্বকে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যায়। ইনট্রানজিটিভ বলি যাদের কোনো অবজেক্ট থাকে না। ওকে, প্রো ভার্ব বলি যে ভার্বকে ভার্বের পুনরাবৃত্তি এড়ানোর জন্য ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি প্রো ভার্ব। ফাতেমা লিবি বলেছেন উইল ইউ ম্যারি মি। এটা কাকে কাকে লিখেছেন? জনগণকে, ওই যে জনগণ যারা আছেন তাদেরকে? আমি জানি না। নীরব রায়হান বলেছেন ইয়েস আই ডু। আচ্ছা, মিরাজুল ইসলাম বলেছেন ইয়েস আই ডু। এই ডুটা হচ্ছে প্রভাব, বিকজ তারা ম্যারি না বলে ডু বলেছেন। এই ডুকে আমরা বলি প্রভাব। ওকে, ট্যাগ কোয়েশ্চেন না, ট্যাগ কোয়েশ্চেনকে প্রভাব সরাসরি বলা হয়নি, যদিও ট্যাগ কোয়েশ্চেনকে প্রভাব বলার দরকার নেই। এএসএম হুসাইন বলছে নো আই ডোন্ট। ডোন্ট মানে হচ্ছে প্রভাব, ডোন্ট মানে হচ্ছে ম্যারি করবো না, ডোন্ট ম্যারি। ডোন্ট ম্যারি হচ্ছে, ডোন্ট মানে হচ্ছে ম্যারি করবো না, সো এই ডোন্টকে আমরা বলি প্রভাব। নাও ফ্যাক্টিং or factitive, ফ্যাক্টিভ or factitive। ফ্যাক্টিভ বা ফ্যাক্টিটিভটা হচ্ছে এদের একটা অবজেক্ট থাকবে, they have one object but সম্পূর্ণ অর্থের জন্য তাদের আরো কোনো কিছু অংশের দরকার হয়, অতিরিক্ত কিছু দরকার হয়। যারা লিখছেন তারা একটু নোট করেন যে ভার্বের একটা অবজেক্ট হলে চলে না, যে ভার্বগুলোর একটা অবজেক্ট হলে চলে না, মানে তার একটা অবজেক্ট আছে কিন্তু চলে না, আরো একটা অতিরিক্ত অংশের দরকার হয়, তাকে আমরা ফ্যাক্টিভ বা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। একটু 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 লিখুন। সীমা মামা বলেছেন ফাইনিট কি প্রেজেন্ট পার্টিসিপল এন্ড জিরান্ডের পার্থক্য। শিমু মোমো, এটা তো আসলে এখন এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। আমি জানি না আপনি আমাদের স্টুডেন্ট কিনা। আমাদের স্টুডেন্ট হলে জেরান্ড পার্টিসিপলের ক্লাস হয়, সেখানে একটা ক্লাসই আছে 2 ঘন্টা জেরান্ড এবং পার্টিসিপলের আলোচনা। আর যদি সেটা না হন তাহলে ফ্রি ক্লাসগুলোতে দেখেন যে আমাদের জেরান্ড পার্টিসিপলের কোনো ক্লাস আছে কিনা, গ্রুপটাতে বা পেজটাতে সার্চ করেন, দেখবেন জেরান্ড পার্টিসিপলের কোনো একটা ক্লাস আছে হয়তো, সেটা দেখেন। অথবা যদি আমাদের স্টুডেন্ট হন তাহলে চিন্তা নাই, বিকজ আমরা জেরান্ড পার্টিসিপল পড়াবো ক্লাসে। তাহলে ফ্যাক্টিভ বা ফ্যাক্টিটিভ কাকে বলে? আমি শেষ করব, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু মনোযোগ দেন আর অল্প একটু, বিকজ আপনারা নামাজ পড়তে হবে, নামাজের সময়টা তাহলে চলে যাবে। ফ্যাক্টিভ বা ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে কারা? যাদের একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে কিন্তু একটা অবজেক্ট থাকলেই তার চলবে না, অতিরিক্ত কোনো আরেকটা অংশের প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলি ফ্যাক্টিভ ভার্ব বা ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে আরেকবার একটু বলেন, যে ভার্বের একটা অবজেক্ট থাকে, আমার সাথে একটু বলার চেষ্টা করেন, যে ভার্বের একটা অবজেক্ট থাকে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত কোনো অংশের প্রয়োজন হয়, তাদেরকে আমরা ফ্যাক্টিভ বা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। ওকে, ধরেন আমি যদি বলি উই মেড হিম, এবং আমরা যদি বলি উই মেড আ কাপ অফ টি, we made him এবং we made a cup of tea, we made him এবং we made a cup of tea, দুইটা বাক্য দেখেন, এই দুইটা বাক্য দেখেন, একটা হচ্ছে আমরা তাকে বানিয়েছি আর একটা হচ্ছে আমরা এক কাপ চা বানিয়েছি। আচ্ছা, প্রথম বাক্যে মেড এর একটা অবজেক্ট আছে কিনা? ইয়েস অর নো আমাকে জানান তো। প্রথম বাক্যে মেড ভার্বের একটা অবজেক্ট আছে কি না? প্রথম বাক্যে মেড ভার্বের একটা অবজেক্ট আছে না নাই? প্রথম বাক্যে মেড ভার্বের একটা অবজেক্ট আছে, কিন্তু একটা অবজেক্ট থাকলেই তো চলছে না, আরো কিছু তো দরকার আছে না নাই? উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? একটা প্রশ্ন থেকে গেছে না?
আমরা তাকে বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম? কিছু একটা বানিয়েছিলাম। সেই কিছু একটা তো নাই। আমরা তাকে বানিয়েছিলাম, কিছু একটা বানিয়েছিলাম, সেটা নাই। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা দেখেন, উই মেড এ কাপ অফ টি। একটা অবজেক্ট আছে কিনা? এক কাপ চা বানিয়েছিলাম। উই মেড আ কাপ অফ টি, আমরা এক কাপ চা বানিয়েছিলাম। আচ্ছা, দ্বিতীয় বাক্যে আমরা এক কাপ চা বানিয়েছিলাম, একটা অবজেক্ট আছে, আর কিছু জানতে চাওয়ার ইচ্ছা আছে দ্বিতীয় বাক্যে? উই মেড এ কাপ অফ টি, আমরা এক কাপ চা বানিয়েছিলাম। এখানে মেড এর পরে একটা অবজেক্ট আছে এবং কোনো কিছু জানতে চাওয়ার তো অতিরিক্ত কোনো আগ্রহ হয়েছে? উই মেড এ কাপ অফ টি, আমরা এক কাপ চা বানিয়েছিলাম। আমার তো এখানে আর কিছু জানার আগ্রহ নাই, আছে? সিম্পলি উই মেড এ কাপ অফ টি, আমরা এক কাপ চা বানিয়েছি। সো এখানে নতুন করে কোনো কিছু জানার ইচ্ছা বা আগ্রহ তৈরি হয়নি। এই সেন্টেন্সের একটা অবজেক্ট থাকলেই চলে, আ কাপ অফ টি। ফলে এই মেড ভার্বটাকে কিন্তু আমরা ফ্যাক্টিটিভ বলতে পারবো না, এটা ফ্যাক্টিটিভ নয়। আমি আবার বলছি, এই মেড ভার্বটা কিন্তু ফ্যাক্টিটিভ নয়। ওয়াই? বিকজ এটার একটা অবজেক্ট হলেই চলে, নতুন করে কোনো কিছু আমার জানার দরকার নেই, অথবা অথবা এটা সম্পূর্ণ অর্থটা সম্পূর্ণ করেছে। বাট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, এখানে কিন্তু অসম্পূর্ণ আছে, আমার কিছু জানার আগ্রহ আছে, আমরা তাকে কি বানিয়েছি। আমরা যখন এখানে কিছু একটা লিখি, উই মেড হিম ক্যাপ্টেন, অথবা উই মেড হিম চেয়ারম্যান থেকে শুরু করে যে কোনো কিছু আমরা যখন দেই, তখন এটা সম্পূর্ণ অর্থ হয়। তাহলে যেটা দাঁড়ালো, প্রথম সেন্টেন্সে মেড ভার্বের একটা অবজেক্ট হিম থাকলেই চলে নাই, আরেকটা অতিরিক্ত অংশের প্রয়োজন হয়েছে ক্যাপ্টেন, বিধায় প্রথম সেন্টেন্সের মেড ভার্বটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আমি আবার বলছি, প্রথম সেন্টেন্সের মেড ভার্বের একটা অবজেক্ট হিম থাকার পরেও আমাদেরকে ক্যাপ্টেন নিতে হয়েছে, কারণ সম্পূর্ণ অর্থ প্রকাশ হয়নি, বিধায় প্রথম সেন্টেন্সের মেডটা ফ্যাক্টিটিভ ভার্ব। বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, মেড ভার্বের একটা অবজেক্ট আ কাপ অফ টি আছে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়েছে, বিধায় সেকেন্ড সেন্টেন্সের মেডটা ফ্যাক্টিটিভ নয়। বোঝাতে পেরেছি কিনা? ফ্যাক্টিটিভ হতে হলে তার একটা অবজেক্ট থাকবে, বাট একটা অবজেক্ট থাকলেই তার চলবে না, আরো কিছু দরকার হবে, তাহলে সে ফ্যাক্টিটিভ, আদারওয়াইজ ফ্যাক্টিটিভ না। হায়দার আলী বলেছেন রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট তো ভয়েসের আলোচনা, তারপরেও প্রশ্ন করলেন যখন বলে দিই। হায়দার আলী, আপনি খেয়াল করবেন অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে একাধিক অবজেক্ট থাকে, মোর দ্যান ওয়ান, অ্যাক্টিভ ভয়েসে একাধিক থাকে। হায়দার আলী, আপনি খেয়াল করেন, রিটেইনড অবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ করার সময় যে অবজেক্টটা আগের জায়গায় থেকে যায়, সে অবজেক্টটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইন মানে পূর্বের স্থানে থেকে যাওয়া, রিটেইন মানে পূর্বের স্থানে থেকে যাওয়া। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে অবজেক্টটা তার আগের স্থানে থেকে যায়, অ্যাক্টিভে একাধিক অবজেক্ট আছে, প্যাসিভ করার সময় যে অবজেক্টটা তার আগের অবস্থানে থেকে যায়, সেটাকে আমরা বলি রিটেইনড অবজেক্ট। বলেন সবাই বুঝছেন কিনা? আমি শেষ করবো, আর 5 মিনিট নিব, 5 মিনিট, অনলি 5 মিনিটস। পজিটিভ ভার্বের কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো লিখে দিয়ে শেষ করবো, ওকে? হায়দার আলী, আপনি রিটেইনড অবজেক্ট বুঝছেন কিনা? অ্যাক্টিভ ভয়েসে একাধিক অবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় যে অবজেক্টটি তার পূর্বের অবস্থানে থেকে যায়, সে অবজেক্টটিকে আমরা রিটেইনড অবজেক্ট বলি, ওকে? পজিটিভ সম্পর্কে একটু বলে নেই। পজিটিভটা হচ্ছে কাউকে দিয়ে কিছু করানো, প্রযোজনা করা। আই ধরেন আমি যদি বলি যে সি, তো সি মানে হচ্ছে দেখা, আর এটা পজিটিভ মানে, পজিটিভটা হচ্ছে শো, দেখানো, মানে প্রযোজনা করা। এই বিরাট জসিম ভাই কি ক্লাসে কথা বলবে? সি এর পজিটিভ ফর্ম হচ্ছে শো, একইভাবে লার্ন এর পজিটিভ ফর্ম হচ্ছে টিচ। কিন্তু আপনি যখন বলেন রাইট, রাইট মানে কি? রাইট মানে লেখা, লেখানো, পজিটিভ নাই। ভালো করে শুনেন, সি মানে কি? দেখা, তাহলে দেখানো, প্রযোজনা করার কিন্তু ইংলিশ আছে শো। লার্ন মানে শেখা, ইংলিশটা কিন্তু আছে টিচ। রাইট মানে লেখা, লেখানোর কিন্তু ইংলিশ নাই, সরাসরি ইংলিশ নাই, ওকে?
সো যে ভার্বগুলো এরকম পজিটিভ নাই, সরাসরি পজিটিভ নাই, তাদেরকে আমরা কিছু স্ট্রাকচারের মাধ্যমে পজিটিভ বানাবো। সেই স্ট্রাকচারগুলো আমাদেরকে একটু জানতে হবে। আমি সেই স্ট্রাকচারগুলো একটু লিখে দিচ্ছি, যারা নোট করছেন তারা নোট করেন। নাম্বার 1, পজিটিভ ভার্ব হিসেবে আমরা মেক অথবা লেট ব্যবহার করতে পারি। মেক অথবা লেট। তো মনে রাখতে হবে মেক অথবা লেটের পরে ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অথবা ইনডিরেক্ট অবজেক্ট, আইএনও মানে ব্যক্তিবাচক। আমার হাতে সময় খুব কম, এজন্য আমি সংক্ষেপে লিখছি। ডিও মানে মনে রাখবেন বস্তুবাচক, আইএনও মানে মনে রাখবেন ব্যক্তিবাচক। ওকে, মেক অথবা লেটের পরে ডিরেক্ট অবজেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট যাই থাকুক না কেন, তারপরে যেটা হবে সেটা হবে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে বেস ফর্ম। বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া, টু হবে না। অনেক কমেন্ট, আমি কিন্তু কমেন্ট দেখি নাই, আপনারা অনেক কমেন্ট করছেন এর মধ্যে। এদিকে তাকায় থাকলে তো আসলে কমেন্ট দেখার সুযোগ নাই। সো স্ট্রাকচার গুলো দেখেন, আর 5 মিনিট লাগবে, প্লিজ খেয়াল করেন। মেক অথবা লেট যদি থাকে কোথাও, তারপরে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন, এরপরে বেয়ার ইনফিনিটিভ লিখবেন। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ হবে বা টু ব্যতীত। আমরা টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলি, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলি। টু ব্যতীত যদি ভার্ব লিখি তখন সেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। তার মানে মেক অথবা লেটের পরে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন, পরবর্তী ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হবে। মেক অথবা লেটের পরে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক, পরের ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হবে। এবং বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু ছাড়া, মানে টু লেখা যাবে না, বেস ফর্ম লিখতে হবে। তার মানে আমরা যখন এইভাবে বলি আই মেড হিম, অথবা এখানে আপনি লেট লিখতে পারেন, মেক অথবা লেট একই নিয়ম। আই মেড হিম টু ডু অথবা ডু দ্য ওয়ার্ক। I made him do অথবা to do the work। স্ট্রাকচারটা দেখেন, মেক অথবা লেটের পরে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না বেয়ার ইনফিনিটিভ হবে। সো মেক এর পরে হিম ব্যক্তি, I made him, মেক এর পরে ব্যক্তি আসছে, পরবর্তী ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হবে। টু ডু নয় শুধু ডু, টু ডু নয় শুধু ডু, বেস ফর্ম বেয়ার ইনফিনিটিভ। এরকম মেক অথবা লেট থাকলে তারপরে ব্যক্তি বস্তু যাই থাকুক সব সময় ভার্বের বেস ফর্ম অথবা বেয়ার ইনফিনিটিভ হবে। ওকে, বুঝতে পারছেন? কোথায় বৃষ্টি হচ্ছে? ঢাকাতে বৃষ্টি হয় না? ঢাকায় বৃষ্টি হয় না। আপনাদের রাজশাহী বৃষ্টি হচ্ছে, বগুড়া। আচ্ছা, মেক এবং লেট এটা বুঝছি কিনা একটু জানান আমাকে তাড়াতাড়ি, সময় নেই প্লিজ। মেক এবং লেট বুঝছি কিনা দেখেন। আমি যদি এটাকে এভাবে লিখতাম আই লেট অথবা আই মেক দ্য ওয়ার্ক, দেখেন এই যে মেক অথবা লেটের পরে দ্য ওয়ার্ক আসছে, ব্যক্তি অথবা বস্তু, কি আসছে? বস্তু, দ্য ওয়ার্ক। আমরা বলছি ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, পরের ভার্বটা বেস ফর্ম মানে ইনফিনিটিভ হবে না, বেয়ার ইনফিনিটিভ হবে। সো আই লেট দ্য ওয়ার্ক অথবা আই মেক দ্য ওয়ার্ক, আমাকে এখনো ডু বলতে হচ্ছে। তাহলে এটা মেক এবং লেট থাকলে আমার টেনশনের কিছু নাই। মেক এবং লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক আমি বেয়ার ইনফিনিটিভ লিখব, অর্থাৎ টু ছাড়া লিখবো বা বেস ফর্মটা লিখবো। ওকে, ঠিক আছে। নাও আরো কিছু স্ট্রাকচার আছে, সেগুলো একটু দেখিয়ে দিই। যদি কোথাও গেট থাকে এবং গেটের পরে যদি আইএনও মানে ব্যক্তি, গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে তারপরে ইনফিনিটিভ লিখতে হবে। গেটের পরে ব্যক্তি থাকলে ইনফিনিটিভ লিখতে হবে। গেটের পরে ব্যক্তি থাকলে ইনফিনিটিভ লিখতে হবে। হ্যাভের পরে ইনফিনিটিভ থাকলে, হ্যাভের পরে ব্যক্তি থাকলে লিখতে হবে বেয়ার ইনফিনিটিভ। খেয়াল করেন, প্লিজ খেয়াল করেন, টাইম ইজ ভেরি লিমিটেড। গেটের পরে যদি ব্যক্তি থাকে, আইএনও দ্বারা আমি ব্যক্তিকে বোঝাচ্ছি, গেটের পরে ব্যক্তি থাকলে পরবর্তীতে হবে ইনফিনিটিভ। হ্যাভের পরে ব্যক্তি থাকলে পরবর্তীতে হবে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে টু ব্যতীত, টু ছাড়া ইনফিনিটিভ। তাহলে যদি আমি এইভাবে বলি আই গেট মাই মাদার
paint অথবা to paint the wall। এই বাক্যটা কি হবে? I get my mother paint অথবা to paint the wall। get আছে, দেখেন get নিয়মটা কি? get এর পরে I আনো, ব্যক্তি বাইরে থেকে না আচ্ছা আমার 2-3 মিনিট আসলে get এর পরে যদি ব্যক্তি I আনো থাকে তাহলে ইনফিনিটিভ তাহলে I get my mother ব্যক্তি আসছে কিনা my mother ব্যক্তি আসছে সো এখানে ইনফিনিটিভ নিতে হবে to paint না I get my mother to paint the wall get এর পরে ব্যক্তি I আনো get এর পরে ব্যক্তি I আনো to paint the wall but যখন আমরা এভাবে বলি I have my mother okay যদি এভাবে লিখি I have my mother paint অথবা to paint the wall যদি এভাবে লিখি এখন দেখেন have এর পরে ব্যক্তি I আনো তাহলে ইনফিনিটিভ কি বলে দেয়ার ইনফিনিটিভ লিখতে হবে paint to paint না জাস্ট এটুকু দেখে আমাকে বলেন I get my mother to paint I get my mother to paint এবং I have my mother paint পার্থক্যটা ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলেন সাউন্ড নাই মানে সাউন্ডটা আমি অফ করছি এই সময় এখন তো ঠিক আছে এদিকে বুঝছেন কিনা get এর পরে ব্যক্তি হলে ইনফিনিটিভ have এর পরে ব্যক্তি হলে দেয়ার ইনফিনিটিভ get এর পরে ব্যক্তি হলে ইনফিনিটিভ আর have এর পরে ব্যক্তি থাকে দেয়ার ইনফিনিটিভ এটুকু বুঝছেন কথা না বললে আর পড়াবো না আল্লাহ হাফেজ ওকে নাও বস্তু থাকলে কি হবে যদি get থাকে অথবা have থাকে অথবা help থাকে যাই থাকুক না কেন এটার পরে যদি do থাকে মানে বস্তু থাকে তাহলে সব সময় বিচ্ছি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল যদি get থাকে অথবা have থাকে অথবা help থাকে আর এদের পরে যদি do থাকে মানে ডাইরেক্ট অবজেক্ট থাকে অর্থাৎ বস্তু থাকে তাহলে তারপরে সব সময় যেটা হবে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওকে যেমন ধরেন আমরা যখন বলি I got my computer বলতে হবে repaired 36 এর প্রশ্ন এটা 36 প্রিলিমিনারি প্রশ্নটা আসছিল I got my computer repaired দেখুন got এর পরে get এর পরে my computer do না I আনো ডাইরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট ব্যক্তি নয় বস্তু my computer বস্তু বস্তু get এর পরে বস্তু সুতরাং পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল get এর পরে বস্তু হলে পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওকে আবার আমি যদি have দিয়ে বলতাম এই বাক্যটাকে যদি আমি have দিয়ে বলি I have the chair বস্তু I have এর পরে বস্তু the chair আমরা এখন বলবো broken ভেঙেছি broken ফার্স্ট পার্টিসিপল ফলে get অথবা have অথবা help এদের পরে বস্তু থাকলে পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে ওকে তাহলে এখন বলেন বোঝা গেছে কিনা আমি এখানে আরো দুই একটা एग्जांपल দেই যাতে আপনারা বলতে পারেন My mother got her teeth feel হবে নাকি টু ফিল হবে নাকি ফিলড হবে দ্রুত কমেন্ট করবেন দ্রুত
তোমার আকাশে আমি, আপনাদের আইডির নাম এমন কেন? তোমার আকাশে আমি, ডোনাল্ড ট্রাম্প, একটু আগে দেখলাম কালা কৈতর। হ্যাঁ, এগুলো কি? মেঘলা আকাশ, এই যে একটা মেঘলা আকাশ, মেঘলা মন, কি যে বলবো আর। এরা বলেন দ্য গার্ল মেড আস ড্যাশ, লাফের সঠিক ফর্ম বসাবেন। আর একটা হচ্ছে 3 নাম্বার, we get him dash a letter, এখানে লিখবেন রাইট। প্রথম সেন্টেন্সে in the first sentence my mother got her teeth, প্রথম সেন্টেন্সে গেটের পরে her teeth বস্তু, গেটের পরে her teeth বস্তু, ডিরেক্ট অবজেক্ট fields, ভার্বের ফার্স্ট পার্টিসিপল fields, my mother got her teeth filled, my mother got her teeth filled, দ্বিতীয় বাক্য the girl made us, মেক এবং লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন আমরা বলেছি ভার্বের বেস ফর্ম, the girl made us laugh, ভার্বের বেস ফর্ম লাভ যেভাবে আছে সেভাবে। 3 নাম্বার we get him, গেটের পরে ব্যক্তি আসছে him, we get him ব্যক্তি, গেটের পরে ব্যক্তি আসছে সুতরাং এর পরে দিতে হবে ইনফিনিটিভ, we get him to write, a letter। ওকে, সবার হইছে? ওকে, সবার হইছে, ভেরি গুড। প্রভাব কাকে বলে নিচে একটু লিখেন তো, প্রভাব কাকে বলে একটু লিখেন। প্রভাব কাকে বলে একটু লিখেন 1 মিনিটে। ওকে, সো আমাদের ডিএমডি মহোদয় আপনার সাথে একটু কথা বলবেন। আমি জানি আপনারা অনেক টায়ার্ড, তারপরে একটু শুনেন কারণ ওনাদের কথা তো ইম্পর্টেন্ট। আমরা শুধু আপনাদেরকে ইংলিশ পড়াই, বাট প্রিপারেশনের ব্যাপারে আসলে ফুললি সাপোর্ট ওনারা দেন। ফলে কিভাবে পড়বেন, কি পড়বেন না সে বিষয়গুলো ওনাদের কাছ থেকে জানা উচিত আপনাদের। আমরা তো শুধুমাত্র ইংলিশে মানে কি পড়তে হবে সেটা বলি, বাট বা বিষয়গুলো আপনাদের কাছে সহজ করে তুলি, কিন্তু পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন সবসময় যারা, তিনি হচ্ছেন রাজু ভাই কিংবা জসিম ভাই। তা আমাদের জসিম ভাই আপনার সাথে কথা বলবেন, আপনি একটু ওনার কথাটা শুনে তারপরে যান। আমি আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাহাত ভাইকে। ক্লাসটি কেমন লেগেছে একটু জানাবেন, আর খুব বেশি সময় দিব না, আপনি অনেকে নামাজ পড়বেন, খুব সংক্ষেপে শেষ করব। আপনারা জানেন যে কালকে থেকে 11 তারিখ পর্যন্ত লকডাউন চলবে এবং সন্ধ্যার পর থেকে, বিশেষ করে সন্ধ্যা 6টার পর থেকে কেউ বাইরে থাকতে পারবে না, কিছু নির্দেশনা রয়েছে এবং চলাচল সীমিত থাকবে, যার কারণে আমাদের সকল অফিস বন্ধ থাকবে, আমাদের অফিসগুলো বন্ধ থাকবে। আমাদের শুধুমাত্র সীমিত আকারে অনলাইন কার্যক্রম চলবে। এখন যেভাবে 4টা ব্যাচ করে দিচ্ছি এভাবে পারবো না হয়তো, আমরা সীমিত আকারে অনলাইনে ক্লাস নিব। অনলাইনে আপনারা ভর্তি হতে পারবেন এবং অনলাইনে পরীক্ষাও চলমান থাকবে। 9-10 তারিখ আপনাদের পরীক্ষা হবে একটি, যে পরীক্ষাটা 7 তারিখ হওয়ার কথা ছিল আন্তর্জাতিকের, সেই পরীক্ষাটা 9-10 তারিখে হবে। তাহলে অনলাইনে আমাদের ক্লাসও চলবে, অনলাইনে পরীক্ষাও হবে এবং একই সাথে অনলাইনে
অনলাইনে হচ্ছে যদি কেউ ভর্তি হতে চায় সে ভর্তি হতে পারবে। আমরা প্রয়োজনে কুরিয়ার সার্ভিসে তাদের সিটগুলো দিয়ে দিব, কারণ ডাক মানে আমাদের পোস্টাল সার্ভিস খোলা থাকবে সরকারি নির্দেশনা মোতাবেক। আর আরেকটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ স্যার ক্লাস অনেক ভালো লেগেছে, ক্লাস ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম আপনাদের অনলাইন সার্ভিসটুকু আমাদের অনলাইনে পরীক্ষা, অনলাইনে ক্লাস এবং অনলাইনে অ্যাডমিশন এটা চলমান থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে একটু মাথায় রাখবেন, আপনাদের বর্তমান যে 4টি ব্যাচের ক্লাস শিডিউল সেখানে একটু পরিবর্তন আসবে। যেহেতু সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষকগণকে তাদের বাসা বুঝতে হবে, এরপরে হয়তো প্রশাসনের কড়াকড়ি থাকবে বা প্রশাসনের বিধিনিষেধ থাকবে। তো এই জন্য আমাদের শিডিউলে পরিবর্তন থাকবে। কেউ যদি কোনো কারণে করতে না পারে ক্লাস, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ক্লাস রেকর্ডিং রাখার জন্য। তো ক্লাস হচ্ছে আমরা বলেছিলাম যে পরের দিন সকাল পর্যন্ত রাখবো, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়ে এসে 24 ঘন্টা রেকর্ডিং রাখবো। 24 ঘন্টার মধ্যে আপনারা দেখে নেবেন। আপনাদের ক্লাস যদি 12টা হয়, সাপোজ শেষ ক্লাস যদি 12টা হয়, তাহলে পরের দিন 12টা পর্যন্ত ক্লাসে থাকবে। সুতরাং রাত্রের বেলা আপনারা দেখে নিতে পারবেন, প্রবলেম হবে না। এটা লকডাউন যে কয়েকদিন থাকবে 11 তারিখ পর্যন্ত সরকারের নির্দেশনা মোতাবেক সে এই সময়টুকুর জন্য। তো আগামীকাল থেকে শিডিউলে কিছু পরিবর্তন আসবে, আশা করছি আপনারা পেজ এবং গ্রুপে সেই পরিবর্তনটুকু দেখে নেবেন। আর আমরা আপনাদের পরীক্ষা পদ্ধতি দিয়ে একটু অন্যভাবে চিন্তা করছি নতুন করে, সেটা আমরা পরবর্তী একদিন জানাবো। মাত্র আপনারা 250 জন লাইভে আছেন, 250 জনের সাথে কথা বলে নিয়ে লাভ হবে না, সবার সাথে কথা বলবো। আর একই সাথে আগামী 10 তারিখ এবং 11 তারিখ, 10 তারিখের প্রিলিমিনারি সেমিনার থাকবে, 11 তারিখ লিখিত পরীক্ষা সেমিনার থাকবে 3টে থেকে। তো আর এই তো আর আপনাদের আমাদের নতুন ভর্তি হয়েছে 1 তারিখে, আর যদি ক্লাস পাইনি আমিও কি এক্সাম দিতে, হ্যাঁ সকালে এক্সাম অংশগ্রহণ করবেন। আপনাদের গ্রুপে এক্সামের যে সিলেবাস সেটা দেওয়া আছে, সেটা একটু সে অনুসারে যতটুকু পারেন পড়ালেখা করেন। হ্যাঁ, ক্লাস তারপর অবশ্যই হবে। আর আমরা ক্লাস এবং পরীক্ষার সাথে পরীক্ষার সাথে একটা সম্বন্ধ রাখার জন্য একটা নতুন পরিকল্পনা নিয়েছি। আগামী 12-13 তারিখের দিকে সেটা আমরা প্রিন্ট করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বরিশালে আজকে ভর্তি হলে শীত পেয়ে যাবেন আপনারা। আর আগামীকাল থেকে আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন, এবং অনলাইনে কিভাবে ভর্তি হবেন সেটা আমাদের এই পোস্টগুলো দেওয়া আছে, আপনারা সেটা ভর্তি হতে পারবেন। ভর্তি হলে আমরা হচ্ছে কুরিয়ারে সেটা পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 6-7 তারিখে পরীক্ষা হবে না, পরীক্ষাটা 9-10 তারিখে হবে। আপনাদের গ্রুপে আপডেট দেওয়া আছে, সিক্রেট গ্রুপে আপডেট দেওয়া আছে, আপনি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।